মাঝখানে যদি কোনো ধরনের কোনো ইকো হয় বা যদি কথা কেটে আসে তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন, অথবা আপনি এখানের মধ্যে পাশে যে লেখার অপশন আছে সো ওইটাও আপনি এখানের মধ্যে অ্যাড করতে লিখে দিতে পারেন। আচ্ছা, সো এখন আর বেশি দেরি না করে আমরা শুরু করে দিই। আজকে আমরা যেটা করব, আজকে হচ্ছে একটা ওরিয়েন্টেশন ক্লাস করব ব্যাচ নাম্বার 7 এর। তো ইন দ্য মিন টাইম আমাদের 3টা ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো 4, 5, 6 হচ্ছে রানিং, 4ও শেষের পথে। সো আমরা এখন 7 নাম্বারটা আজকে শুরু করতে যাচ্ছি। সো গ্রাডবাঙ্কের স্কিল ডেভেলপমেন্ট হাব প্রেজেন্টস মেশিন লার্নিং উইথ পাইথন, এটার ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। Welcome to this orientation class. I am myself Nazmul Saqib. I am the instructor of this Python programming language course. So আমরা শুরুতে আমরা একটু দেখি যে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আসলে আমরা কি করতে যাচ্ছি। ওকে, সো আমরা এট ফার্স্ট হচ্ছে আমরা এখানে মধ্যে মেশিন লার্নিং উইথ পাইথন ল্যাঙ্গুয়েজটার ইউজ আমরা আসলে দেখবো যে ডেটা সায়েন্সটা আসলে কি, এবং এখানে এটার কিছু ইম্প্যাক্ট, অ্যাপ্লিকেশনস এন্ড ফিউচার নিয়ে আলোচনা করব, এবং এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেটা সায়েন্সে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখব। ওকে, সো বিবেক ভৌমিক চলে আসছেন। এনিওয়েজ, সো আমরা চলে যাই আমাদের স্লাইডে। সো আজকে আমরা যে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, অ্যাট ফার্স্ট হচ্ছে যে হোয়াট ইজ ডেটা সায়েন্স নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, এবং এটার ইম্প্যাক্ট, এটার অ্যাপ্লিকেশনস এন্ড ফিউচার নিয়ে আলোচনা করব, অ্যান্ড পাইথন ল্যাঙ্গুয়েজটা, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ডেটা সায়েন্স আমরা কিভাবে অ্যাপ্লাই করছি, কিভাবে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো নিয়ে হালকা একটু ডিসকাস করবো, এবং ফাইনালি আমাদের এই কোর্স মডিউল এবং কোর্স রিলেটেড সব ধরনের আলোচনাগুলো হবে। অ্যান্ড ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দিস PowerPoint slide I will ask you some questions, and I expect that you also ask me some questions regarding this course. সো আমি অ্যাট ফার্স্ট হচ্ছে একটু আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি, যেটা হচ্ছে এই আজকের এই যে ফ্রি ক্লাস বা আজকের যে ওরিয়েন্টেশন ক্লাসে যারা এখানে ফর্ম ফিল আপ করেছেন, তো তাদের একটা জাস্ট কিছু ইনফরমেশন আমি এখানের মধ্যে গ্র্যাব করেছি। এখন এখানে যে পাই চার্টটা দেখতে পাচ্ছেন, এই পাই চার্টটা মূলত পাইথনেই করা। সো আমি জাস্ট আপনাদের ডেটাগুলো নিয়ে জাস্ট পাইথনে আমি এই ফিগারটাকে আমি ড্র করেছি, যেখানে হচ্ছে আমি মূলত এখানে আপনাদের যেই এক্সপার্টাইজ লেভেলটা, মানে আপনাদের ব্যাকগ্রাউন্ডে সিএসসি আছে, অনেকে আছে নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বা অনেকের প্রোগ্রামিং নলেজ প্রিভিয়াসলি অনেকে আছে। সো সবকিছু মিলে আমি দেখতে পারলাম যে এখানের মধ্যে 30.3% হচ্ছে যাদের একদমই হচ্ছে প্রোগ্রামিং নলেজ নাই। কিছু হচ্ছে বিগিনার লেভেলে আছেন, অর্থাৎ লেস দেন 1 ইয়ারের মধ্যে তাদের অল্প কিছু প্রোগ্রামিং নলেজ আছে, হুইচ আর 42.4%। মডারেট হচ্ছে লাইক 1 to 3 ইয়ার্সের মধ্যে এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম 18.2%, এবং যারা খুবই এক্সপার্ট এখানের মধ্যে আছেন এরকম হচ্ছে 9.1% টু বি প্রিসাইজ। সো এটা আসলে করার কারণটা হচ্ছে এই যে আমি মূলত আজকের এই ক্লাসটা, ইভেন আমাদের এই কোর্স মডিউলটা আমি যেভাবে আর কি এটা তৈরি করেছি, সেটা আসলে সবার জন্য কতটুকু কিরকম হেল্পফুল হবে তার ব্যাপারটা বোঝানোর জন্যই আসলে এই স্ট্যাটিস্টিক্সটা দেওয়া। তো আমি আস্তে আস্তে আর কি যেটা আপনাদেরকে দেখাবো। অ্যাট ফার্স্ট আমি জাস্ট আমার ব্যাপারে হালকা একটু ইনফরমেশন দিতে যাচ্ছি। মাই নেম ইজ নাজমুল সাকিব, আমার নিকনেম হচ্ছে রাতুল. So I've completed my BSc from RUET and Masters from USA in 2019, and then I started teaching in a university, in Chittagong University, a private university actually, which is University of Creative Technology, UCTC, as a lecturer position until now আমি এখানের মধ্যে আছি। And also আমি ওস্তাদের প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি। ইন্টারেক্টিভ কেয়ারসে আমার একটা পাইথন প্রোগ্রামিং ডেটা সায়েন্সের একটা কোর্স ওখানের মধ্যে অলরেডি আছে, অ্যান্ড অলসো আমি গ্র্যাডবাঙ্কের সাথে আছি অনেকদিন ধরে। সো ইউএসএ যাওয়ার আগে আমি ওয়ালটন হাইটেকে আমি ফর্মার এক্সিকিউটিভ ছিলাম। আমি ওখানের মধ্যে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে আমি টঙ্গী থাকি, নিয়ার উত্তরা, অ্যান্ড আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং মডেল, প্রেডিক্টিভ অ্যালগোরিদম অ্যান্ড সিস্টেম ডিনামিক্স। অ্যান্ড আমি খুবই এনথুসিয়াস্টিক, অনেস্ট, ফানি। আমি খুব বই পড়ি এবং প্রচুর ট্রাভেল করি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি মুভি সিরিজ ফ্রি, মানে মুভি সিরিজ নিয়ে কথা বলতে গেলে আমি ঘন্টার পর ঘন্টা যে কারোর সাথে আড্ডা দিতে পারি। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। প্রচুর মুভি এবং সিরিজ দেখি।
তো এই হচ্ছে আমার একটা শর্ট ডেসক্রিপশন। দেন আমরা আসি যে আমাদের মূল আলোচনায়, হোয়াট ইজ ডেটা সায়েন্স। আমরা এখানের মধ্যে লেফট সাইডে একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে কিছু ভ্যালু আছে, মানে কিছু ভ্যালু বলতে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আছে, কিছু নমিনাল ভ্যালু আছে, যেগুলো হচ্ছে নাম ভিত্তিক কিছু ভ্যালু, যেমন ইয়েস নো ইয়েস ইয়েস নো ইয়েস, এবং সাথে কিছু এখানে পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে, লাইক 40%, 75%, 81, ব্লা ব্লা ব্লা। কিছু আছে আপনার এখানে 6 ডিজিটের কিছু নাম্বার, এবং লাস্টে নিচে 4 ডিজিটের কিছু নাম্বার আছে। এখন এগুলো কিসের নাম্বার, এই পার্সেন্টেজ গুলো কিসের, বা এই নামগুলো যে দিলাম ইয়েস নো কিসের ইয়েস নো আমি তো জানি না। সো যখন এই ধরনের ভ্যালুগুলো আনস্ট্রাকচার্ড ওয়ে থাকবে তখন তাদেরকে আমরা বলি ডেটা। এখন এই ডেটাগুলোকে নিয়ে কিন্তু আমরা কোনো কিছু বুঝতে পারছি না, এগুলো কোনো লেভেল নাই, এগুলো সব আনস্ট্রাকচার্ড ওয়েতে আছে, এবং এখান থেকে আমি কোনো ধরনের কোনো ইনসাইট পাচ্ছি না, কোনো ধরনের কোনো ডিসিশন মেক করতে পারছি না, বা আমি আসলে এটা আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে হচ্ছে না আমার জন্য। বাট আমি যদি এখন এটাকে ডান সাইডে যে টেবিলটা দেখতে পাচ্ছি, এই টেবিলের মতো করে যদি আমি একটু সাজাই, যে লেটস সে আমার এখানের মধ্যে ডিভিশন ওয়াইজ কয়েকটা ডিভিশন আছে, লাইক ঢাকা, রাজশাহী, চিটাগাং অ্যান্ড সিলেট, এই ধরনের কিছু ডিভিশন আছে। সো আমি এখানের মধ্যে একটা কলাম পাচ্ছি যেটা হচ্ছে ভ্যাকসিন সেন্ট, ভ্যাকসিন পাঠানো হয়েছে কিনা। তো এখানে কিন্তু ওই যে ইয়েস নো গুলো কিন্তু এখানে চলে আসছে, খেয়াল করে দেখেন। অ্যান্ড আমি তারপরে দেখলাম যে অ্যাফেক্টেড রেট, সো ওই ধরনের ডিভিশনগুলোতে আলাদা আলাদা অ্যাফেক্টেড রেট কত সেটার কিন্তু পার্সেন্টেজ ভ্যালুটা আমি এখন বুঝতে পারছি, এটা আমার জন্য এখন আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে। দেন পরের কলামটা হচ্ছে পপুলেশন, 6 ডিজিটের কিছু ভ্যালু দেওয়া আছে, র্যান্ডম ভ্যালু দেওয়া আছে, অ্যান্ড নাম্বার অফ ডক্টরস, এখানে কিছু 4 ডিজিটের ভ্যালু দেওয়া আছে। জাস্ট এখানে কিছু দেওয়া ভ্যালুগুলো দেওয়া আছে, বাট এই ভ্যালুগুলো থেকে আমরা পরবর্তীতে হয়তো নেক্সটে আরো কিছু কলাম অ্যাড করতে পারি। বা লেটস সে আমি যদি বলি যে এখানে পপুলেশন থেকে এফেক্টেড রেট পাওয়ার পরে যখন ভ্যাকসিনটা দেওয়া হলো, দেওয়ার পরে তারপর কত পার্সেন্ট পিপল আসলে এখান থেকে রিকভারি পেয়েছে, বা কারো এরকম সাইড ইফেক্ট হচ্ছে কিনা, সেই ধরনের সাইড ইফেক্ট গুলো কিরকম, বা ডক্টররা যারা আছেন তাদের মধ্যে কি এফেক্টেড হচ্ছে কিনা, হলে সেটার পার্সেন্টেজ কিরকম, বা ইন ফিউচারে লাইক প্রিভিয়াস ডেটার উপর বেস করে সামনে ওই সকল এরিয়াতে, ওই সকল ডিভিশনে আর কোনো পপুলেশন যারা পার্সন আছেন তাদের মধ্যে কেউ আক্রান্ত হওয়ার চান্স কতটুকু, বা সেটার প্রবাবিলিটি কতটুকু, এই ধরনের আরো কিছু কলাম বা ডেটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। সো যখন এগুলোকে আমরা এরকম টেবিল আকারে সাজাবো, দেন ইট উইল বিকাম অ্যান ইনফরমেশন। সো এর আগেটা ছিল ডেটা, যেটা ছিল আনস্ট্রাকচার্ড ওয়েতে, যখন আমি এটাকে বিভিন্ন লেভেল দিয়ে কলাম ওয়াইজ টেবিল করে সাজালাম, তখন ব্যাপারটা হয়ে গেছে ইনফরমেশন, এবং ইনফরমেশনটা হওয়ার পরে আমার জন্য কিন্তু এখান থেকে আরো নতুন কোনো ধরনের কোনো ইনসাইট বা নতুন কোনো ধরনের কোনো ইনফরমেশন বা নতুন কোনো ধরনের লেটস সে ডিসিশন মেকিং করা কিন্তু আমার জন্য খুব ইজি হয়ে যাবে তখন, বিকজ আমি জানি যে কোনটা কোন জায়গা থেকে আসছে। সো ডেটাগুলোকে বোঝাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো ডেটা সায়েন্স ব্যাপারটা কি, ডেটা সায়েন্সটা হচ্ছে এরকম ইন এ সিম্পলেস্ট ল্যাঙ্গুয়েজ, যে যখন আমার কাছে ডেটা থাকবে বিভিন্ন ধরনের, এগুলোকে আমি ইনফরমেশনে কনভার্ট করে যখন এখান থেকে আমি ফার্দার কোনো একটা ইনসাইট বা ফার্দার কোনো ইনফরমেশন বা ফার্দার কোনো রেজাল্ট বা কোনো ডিসিশন আমি মেক করতে পারবো, এই মেক করার অ্যাবিলিটি বা এই মেক করতে গেলে আমাকে যে ব্যাপারটা শিখতে হয় বা যেভাবে আমাকে এটা অ্যাপ্লিকেশন করতে হয়, এই পুরো ব্যাপারটাই হচ্ছে ডেটা সায়েন্স। ইন এ শর্ট, ইন এ সিম্পলেস্ট ওয়ে আমি এটাকে আপনাকে আজকে এইটুকু পর্যন্ত আমি আপনাকে বলতে পারি যে এইভাবে আমরা মানে ডেটা সায়েন্সটা আসলে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, ডেটা সায়েন্স জিনিসটা কি, এইটাই হচ্ছে একটা ডেটা সায়েন্সের একটা বেসিক একটা অ্যাপ্লিকেশন। যে আমরা ডেটা সায়েন্স বলতে বুঝি ডেটা সায়েন্স কি 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 আমরা জানি না, বাট এটা হচ্ছে একদম বেসিক একটা ডেফিনেশন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ডেটাগুলোকে আমি বিভিন্ন অ্যালগরিদম বা বিভিন্ন অ্যানালাইসিস করে নতুন কিছু জিনিস বার করব, নতুন কোনো জিনিসে আমি আসবো সামনে। সো এইটা যদি আমার ডেটা সায়েন্স হয়, তাহলে আমার পরবর্তী স্টেপটা হচ্ছে যে তাহলে আমি ডেটা সায়েন্সটা আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি, বা এই ডেটা সায়েন্সটা আসলে এটার অ্যাসপেক্টটা কোথায়। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যদি একটু কিছু গ্রাফ দেখি এখানে। সো অন দ্য লেফট সাইড আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্ক্যাটার প্লট আছে, এই প্লটটাকে বলা হচ্ছে স্ক্যাটার প্লট। সো এই স্ক্যাটার প্লটে এক্স অ্যাক্সিস বরাবর যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে হোম এজ, মানে হচ্ছে যে সকল বিল্ডিং এর বয়স, এক্সকিউজ মি। সো 0, 2, 4, 6, 8 এগুলো হচ্ছে বিভিন্ন ইয়ার্স হিসেবে দেখানো হয়েছে। অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে পপুলেশন। সো যখন দেখা যাচ্ছে যে এই ফিগার থেকে যখন বিল্ডিং এর এজ যখন খুব কম থাকে বা নতুন বিল্ডিং থাকে, তখন
সরি, যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে এটার আপনার পপুলেশন ডেন্সিটি অনেক বেশি থাকে এবং এটা রেড মার্ক করা। যখন আস্তে আস্তে হোমের এজ যখন বাড়তে থাকে তখন দেখতে পাচ্ছি যে এটা একটু হালকা হয়ে যাচ্ছে, এবং যখন আরো বেড়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে গ্রিন এরিয়াটা তো যেটা বলছিলাম, তো এখানের মধ্যে আমরা যখন বিভিন্ন ধরনের এরিয়া দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে যখন আস্তে আস্তে আপনার হোমের এজ যখন বাড়বে তখন একটা পপুলেশন ডেন্সিটি কমে যাচ্ছে। আবার ডান দিকে আমরা একটা এখানে কলাম দেখতে পাচ্ছি, এই কলামটা মূলত প্রাইস দেখাচ্ছে, মানে যখন হচ্ছে এটা রেড মার্ক হচ্ছে খুব বেশি প্রাইস, এবং আস্তে আস্তে সেই প্রাইসটা আস্তে আস্তে বাড়ছে। লাইক এখানের মধ্যে 1 এর পরে 5টা জিরো আছে, তারপর হচ্ছে 2 3 4। আবার আমি যদি ডান দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আরেক ধরনের গ্রাফ দেখতে পাচ্ছি, সেটা এক্স এক্সিস বরাবর কিছু ডেসিমাল ভ্যালু দেওয়া আছে, ভ্যালুস অফ দ্য ভেরিয়েবল, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু গ্রুপ দেওয়া আছে হুইচ ইজ আর কিছু এখানে লেটার দেওয়া আছে। সো আমরা এখানে যে গ্রাফ দেখতে পাচ্ছি দুইটা কালার গ্রিন এন্ড ব্লু, সো এই দুইটা কালারের মধ্যে বিভিন্ন ধরনের একটা গ্যাপ তৈরি হয়েছে। এখানে কিছু গ্যাপটা বড়, এখানে গ্যাপটা ছোট, এটা মাঝারি, আবার এটা বড়। সো আমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারি যখন আমার ভেরিয়েবলের লেন্থ 0.06 থেকে 0.6 থেকে 0.8 থাকবে তখন এইটার এরিয়ার এই রেঞ্জটা এই জায়গায় থাকবে বা এখানে থাকবে, এবং এটা সাধারণত আপনার আমি বলতে পারি যে এখানে জি আর বি এস এই সকল টার্মগুলোর সাথে এরা রিলেভেন্ট। এটা হচ্ছে এক ধরনের ইনসাইট আমরা পাচ্ছি। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো কোন কোন রেঞ্জের সাথে আছে, এবং আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পারি, তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দুইটা জিনিস দেখলাম, আরেকটা হচ্ছে এইটা আস্তে আস্তে ক্রনোলজিক্যালি অর্ডারে একটা লিনিয়ারলি বাড়তেছে ভ্যালুগুলো। সো একটা পিকচার দিয়ে একটা প্লট দিয়ে আমরা অনেক কিছু কিন্তু আইডিয়া করতে পারি। আরেকটা জিনিস দেখি আমরা এখানে নিচে, এটা হচ্ছে আমরা একটা নন লিনিয়ার একটা গ্রাফ। সো এটা হচ্ছে কোভিড-19 হসপিটালাইজ হচ্ছে এটার একটা ভ্যালু হচ্ছে যে এটা মার্চ থেকে শুরু হচ্ছে নভেম্বর পর্যন্ত, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে উইকলি রেট পার 10,000 পপুলেশন। সো এটা রেট প্রথম দিকে হচ্ছে মার্চ টু মেতে বাড়লো, আবার কমলো, জুন জুলাইতে আবার বাড়লো, আবার এখানের মধ্যে কমে সেপ্টেম্বরে থেকে আবার বাড়া শুরু হলো খুব বেশি, এবং নভেম্বরে হাইয়েস্ট পিক ভ্যালু। তো এই যে আমার একটা আপ ডাউন হচ্ছে, এই আপ ডাউনটা কিন্তু আমি শুধুমাত্র ডেটা যদি আমার কাছে কলাম আকারে থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না, বাট যদি আমরা এটাকে ভিজুয়ালাইজ করি তখন কিন্তু আমার জন্য বোঝাটা ইজি হবে। সো ডেটাকে রিড করা, ডেটাকে আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে বোঝা, ওটা কিন্তু খুব জরুরি। তারপরে আমি সেই ডেটাকে অ্যাপ্লাই করতে পারবো যে আমি কোন ধরনের মেশিন লার্নিং মডেল বা কোন ধরনের অ্যালগোরিদম ইউজ করলে আমি এখান থেকে একটা প্রেডিক্টিভ রেজাল্ট পেতে পারি। তো যেন তেন ভাবে আমরা জাস্ট শুধুমাত্র একটা অ্যালগোরিদম লিখলাম এবং ডেটাকে ইনপুট দিলাম এবং আমাকে রেজাল্ট দিয়ে দিবে, এটা কিন্তু আসলে বলা সম্ভব না, এটা কিন্তু পসিবল না। তো আমাকে বিভিন্ন ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আস্তে 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 এই মডেলটাকে ডেভেলপ করতে 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 একটা সময় গিয়ে একটা স্ট্যান্ডার্ড একটা পজিশনে গিয়ে আনতে হয়। তো এই যে কাজগুলো স্টেপগুলো বললাম, সেই স্টেপগুলো কিন্তু আমরা পিওরলি ডেটা সায়েন্টিস্ট যারা বা যারা কিনা ডেটা সায়েন্স নিয়ে কাজ করে তাদের কাজগুলো কিন্তু মূলত এরকম যে ডেটাকে নিয়ে অ্যানালিসিস করা এবং সেই ডেটাগুলোকে বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে ইনপুট দিয়ে সেগুলো পারফরমেন্স গুলো চেক করা, সেগুলো এফিসিয়েন্সি চেক করা যে ডেটাটা আমার ঠিকভাবে ওই মডেলে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা বা মডেলটা ঠিক আছে কিনা বা ডেটা ঠিক আছে কিনা। না থাকলে সেক্ষেত্রে ডেটাগুলোকে আবার ম্যানিপুলেট করতে হয়, চেঞ্জ করতে হয়, বাদ দিতে হয় বা ফিল্টার করতে হয়, আরো অনেক অ্যাক্টিভিটিস আছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা যদি একটু বেসিক ডেফিনিশন দেখতে চাই যে ডেটা সায়েন্সের ডেফিনিশনটা কি, যদি বুকিশ ডেফিনিশন চাই, দ্য আর্ট অফ মেকিং দ্য মেশিনস ইন্টেলিজেন্ট, আমি মেশিনকে ইন্টেলিজেন্ট করব উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। এক্সপ্লিসিট প্রোগ্রামিং বলতে বোঝাচ্ছি যে সেই সকল প্রোগ্রামিং যে প্রোগ্রামিংগুলো অনেক ধরনের কোড লিখতে হয়, মানে কয়েকশো হাজার লাইনের কোড লিখতে হয়, ওই ধরনের এক্সপ্লিসিট প্রোগ্রামিং গুলো লেটস আমি যদি বলি জাভা, পিএইচপি বা অন্যান্য যে সকল ল্যাঙ্গুয়েজগুলো আছে, সি প্লাস প্লাস বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে যদি এমন হয় যে অনেকগুলো লাইনের কোড লিখতে হয়, সেই লাইনের এতগুলো কোড লেখার ঝামেলাকে এড়িয়ে আমরা এটাকে কম কোডের মাধ্যমে বা ইজি ওয়েতে
মেশিনকে ইন্টেলিজেন্ট করতে পারি, সেই প্রসেসটা বলা হচ্ছে ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্স হচ্ছে সে একটা ফিল্ড যেখানে তিনটা জিনিস কাজ করে। অ্যাট ফার্স্ট হচ্ছে এক্সিকিউট সাম টাস্ক, অর্থাৎ আমি কিছু রিগ্রেশন মডেল বা ক্লাসিফিকেশন মডেল এখানের মধ্যে অ্যাপ্লাই করব, এবং তারপর তাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করব বা মডেলের পারফরমেন্সকে ইমপ্রুভ করাবো, এবং ফাইনালি আমি এটাকে বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে বা নিউ ডেটাকে এখানে ইনপুট দিয়ে আমি এটাকে ক্রস চেক করব। এই ব্যাপারটাকে আমি খুবই কমনলি একটা অ্যানালজির মাধ্যমে, সহজ একটা অ্যানালজির মাধ্যমে প্রকাশ করি। যদি আমি এটা বুঝাতে চাই, যারা অনেক নতুন থাকে, যারা ব্যাপারটা বুঝতে পারে না বা সমস্যা হয় বুঝতে, তাদের জন্য আমি একটা সহজ একটা এক্সাম্পল দিই। লেটস সে আপনার বাসায় আপনার ছেলে মেয়ে বা হয়তো কাজিন ছোট বাচ্চা আছে, তো তাকে আপনি শেখাচ্ছেন যে হ্যাঁ এটা এ, আপনি তাকে সকালবেলা শেখাচ্ছেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, শিখো তো বাবা, হ্যাঁ এটা কি, এটা কি, এইভাবে শেখাচ্ছেন। সন্ধ্যায় এটা আপনি দিনের বেলা শিখালেন, সন্ধ্যায় আপনি তাদেরকে চেক করলেন, বাচ্চাকে আপনি চেক করলেন, আচ্ছা বাবা বলো তো এটা কি, সে বললো কে, বলো তো এটা কি, সে বললো এম, না 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 এটা এম না, এটা হচ্ছে এল, এম হচ্ছে এইটা। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনি সকালবেলা সারাদিন তাকে শেখাচ্ছেন, তাকে আপনি ট্রেন করতেছেন, এটা কিন্তু এক হিসেবে আপনি তাকে ট্রেন করতেছেন। তো ট্রেন করতে গিয়ে যেটা করলেন, তাকে সারাদিন ট্রেন করানোর পরে আপনি রাতের বেলা তাকে টেস্ট করতেছেন যে বলতো এটা কি জিনিস, ওটা কি জিনিস। তাকে আপনি বিভিন্ন কোশ্চেন করলেন এই অ্যালফাবেটের মধ্যে, এই 26টা অ্যালফাবেটের মধ্যে। এখন বাচ্চাটা কয়েকটা আনসার করতে পারলো, কয়েকটা আনসার করতে পারলো না, এরকম ভাবে সে একটা পারফরমেন্স দেখালো। সো আপনি তাকে ট্রেন করলেন, ট্রেন করার পর যখন আপনি টেস্ট করলেন, তখন দেখলেন যে তাকে আপনি 10টা জিজ্ঞেস করলেন, সে 7টা পারলো। দ্যাট মিনস তার পারফরমেন্স লেভেল হচ্ছে 70%। এখন 2 দিন পরে যখন সে স্কুলে গেল, স্কুলে তাকে যখন একটা টেস্ট দিল, ওই 26টা লেটারের মধ্যে র্যান্ডম কিছু লেটার তার বাচ্চাকে দিল, সে 5টা কোশ্চেন দেওয়ার পরে সেখান থেকে পারলো 3টা। দ্যাট মিনস তার পারফরমেন্স হচ্ছে 60%। এখন ব্যাপারটা এখানের মধ্যে কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি প্রথমে আমার এই ডেটা সেটটা দিয়ে আমি একটা মেশিন, একটা সিস্টেমকে ট্রেন করছি, ট্রেন করার পরে তখন তাকে ওখান থেকে র্যান্ডম কিছু ডেটা নিয়ে তাকে টেস্ট করতেছি। টেস্ট করার পর দেখবো যে তার পারফরমেন্সটা কিরকম, যদি কম হয় তাহলে সেটাকে আমি আরো কিভাবে বাড়ানো যায় সেই চিন্তা করব। আমি প্যারামিটারগুলো চেঞ্জ করব বা মডেলের মধ্যে বিভিন্ন কোড চেঞ্জ করব, বিভিন্ন ওয়েতে করার চেষ্টা করব, এবং যখন আমি দেখবো যে মোটামুটি পারফরমেন্স খুব ভালো, তখন আমি নিউ ডেটা দিয়ে তাকে আমি আবার চেক করব। এইভাবে আস্তে 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 আমি মডেলকে ডেভেলপ করব। দিস আর দ্য অল প্রসেস আন্ডার ডেটা সায়েন্স। তো এতক্ষণ পর্যন্ত আমি যা যা কথা বললাম, আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কি? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? ওকে, সো আমরা এবার আসি আরেকটু ডিটেইলস চিন্তা। আপনার ভলিউমটা একটু কমাই দিলে ভালো হয়, একটু আওয়াজ আসতেছে, হালকা একটু কমাই দিয়ে ভলিউমটা। আচ্ছা, মাইক্রোফোনের ভলিউমটা ওকে, তাহলে আমি একটু দূরেই রাখি, মানে আমার স্পিকারটা একটু দূরে রাখি, তাহলে মনে হয় বেটার হবে, তাই না? এবার ঠিক আছে? হ্যাঁ, এবার মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, তো শুরু করেন ভাই, তাহলে দেখা যাবে। সরি, শুরু করেন ভাই। আচ্ছা, তো আমরা এখন একটু দেখি যে ডেটা সায়েন্সের অ্যাসপেক্ট গুলো কি। ডেটা সায়েন্স বলতে আমরা আসলে কি কি জিনিস এখানের মধ্যে আছে। তো আমরা সেন্টারে দেখলাম যে ডেটা সায়েন্স লেখা আছে, এর অনেকগুলো পার্ট আছে: ভিজুয়ালাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, সায়েন্টিফিক মেথডস, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, ডেটা রিসার্চ, মেশিন লার্নিং। আমি প্রত্যেকটাই অল্প অল্প করে আপনাদেরকে একটু এক্সপ্লেনেশন দিচ্ছি। লেটস আমি একটু ক্লকওয়াইজ যদি শুরু করি, ক্লকওয়াইজ ওয়েতে আমি একটা একটা করে এক্সপ্লেন করি। স্ট্যাটিস্টিক্যাল মডেলিং বলতে কি বোঝায়? স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর মধ্যে আছে আপনার রিগ্রেশন, দেন আছে আপনার ক্লাসিফিকেশন, বিভিন্ন প্রেডিক্টিভ মডেল, তারপর যদি বলি যে আপনার কি বলে এটাকে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা অ্যানালিটিক্যাল স্ট্যাটিস্টিক্স, এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল। এখন এই মডেলগুলো আমরা কেন ইউজ করতেছি ডেটা সায়েন্সে? আমরা ইউজ করতেছি এই কারণে যে এখানে যত ধরনের মডেল আছে, এই মডেলগুলো অ্যাকচুয়ালি আমার ডেটা সেটের সাথে কতটুকু ম্যাচ করছে, বা ডেটা সেটগুলোকে আমি বিভিন্ন মডেলের মাধ্যমে অ্যানালাইজ করতে পারছি কিনা, তার জন্য আমি বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলো ইউজ করি। যে কোন মডেলটা অ্যাকচুয়ালি আমার জন্য পারফেক্ট হবে, কোন মডেলটা নিয়ার পারফেক্ট হবে, পারফেক্ট তো ভাবে হবে না, বাট নিয়ার পারফেক্ট হবে।
আমি যেন আমার ডেটা সেটকে প্রিপেয়ার করতে পারি, ফিউচার ডেটা সেটগুলোকে যেন এই সেম মডেলের মাধ্যমে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, এবং যেন আমাকে আগে যেরকম রেজাল্ট দিত সেরকমই যেন রেজাল্ট দেয়, সেইভাবেই আমার মডেলকে তৈরি করতে হয়। তো তার জন্য আমি এই বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেলিং গুলো তৈরি মানে ইউজ করতে পারি। দেন আমরা আসি বিভিন্ন সায়েন্টিফিক মডেলস বা সায়েন্টিফিক মেথডস গুলো কি। সায়েন্টিফিক মেথড গুলোর মধ্যে হচ্ছে ডেটা মডেলিং, বা হচ্ছে আপনার বিভিন্ন অ্যানালাইসিস কথা বলতে গেলে আপনার পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যাসেসমেন্ট, বা আপনার হচ্ছে মন্টে কার্লো সিমুলেশন যদি বলেন, বিজনেস ব্যাকগ্রাউন্ড অনেকে আছে যারা এই জিনিসটা ভালো জানে, বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে ফিচার ইঞ্জিনিয়ারিং, ওকে। তো অ্যান্ড তারপর আপনার আছে এআই, রোবোটিক্স বা ড্রোন, এই ধরনের সিস্টেমগুলো, এই ধরনের মেথড ইয়েগুলো, যে সিস্টেমগুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে গেলে আমাকে যে ধরনের সায়েন্টিফিক মেথডসগুলো ইউজ করতে হয় সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি ডেটা সায়েন্সে। এছাড়া হচ্ছে আপনার ডিসক্রিট ইভেন্ট সিমুলেশন আছে, বা রিভার্স ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো খুবই হাই থটের ব্যাপার, মানে খুবই কমপ্লিকেটেড ব্যাপার। এই সকল সায়েন্টিফিক মেথডসগুলো আমরা ডেটা সায়েন্সে অ্যাপ্লাই করতে পারি। দেন আসি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আমাদের চোখের সামনে আমরা প্রচুর অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। যেমন আমি যদি বলি যে মেডিসিনের মধ্যে সার্জারি করতে গেলে এখন রোবট ইউজ করা হচ্ছে, বা হচ্ছে আপনার বিভিন্ন ড্রাগ ডেভেলপমেন্ট করতে গেলে বিভিন্ন ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন করা হচ্ছে, বা বিভিন্ন ডেটাগুলোর নিয়ে অ্যানালিসিস করে সেই ড্রাগটা মানুষের শরীরে কতটুকু এফেক্টিভ হবে সেটা ড্রাগ ইনপুট দেওয়ার আগেই আমরা আইডিয়া করতে পারি, বা ওখান থেকে আমরা প্রেডিকশন বের করতে পারি। বা যদি কোনো একটা পেশেন্ট তার রোগ হয়েছে কিনা, বা সেখানের মধ্যে তার কি ধরনের রোগ হয়েছে, সেটার জন্য আমরা প্রিভিয়াসলি কিছু যে ডেটা থাকবে সেই ডেটার উপর ভিত্তি করে তার ব্লাড টেস্ট বা তার ইউরিন টেস্ট বা স্টুল টেস্ট বা অন্যান্য কিছু জিনিস টেস্ট করে আমরা কিন্তু তাদের মানে ওই ব্যক্তির কি ধরনের রোগ হয়েছে সেটা কিন্তু আমরা সহজেই বের করতে পারি, আইডিয়া করতে পারি। বা মোস্ট অফ দ্য কেসে 90% চান্স হচ্ছে আমরা সেই ডিজিজটা বলতে পারি যে আপনার এই ধরনের কোনো কমপ্লিকেশন আছে, এই ধরনের আপনার রোগ আছে, সো আপনি এই ধরনের ডায়েট ফলো করেন বা এই ধরনের মেডিসিনগুলো আপনি নিতে পারেন। বা আমি যদি বলি যে আপনার ফেসবুক, তো ফেসবুকের মধ্যে আমরা দেখতে পারি যে আমরা যদি কোনো কিছু গুগলে সার্চ করি, লাইক আপনি এখন ফর এক্সাম্পল লাইক কোনো একটা শার্ট, টি শার্ট বা প্যান্ট এগুলো আপনি সার্চ করতেছেন কোনো একটা ব্র্যান্ডের, দেখবেন যে ফেসবুকে কিছুক্ষণ পর আপনি ঢুকবেন, আপনি ব্রাউজ করবেন, দেখবেন আপনার সামনে কিন্তু ওই ধরনের কিছু আইটেম চলে আসতেছে, কিছু অ্যাডভার্টাইজমেন্ট চলে আসতেছে, বা বিভিন্ন কোম্পানির লোগো বা ওদের কিছু সার্ভিস চলে আসতেছে, কিছু ডিসকাউন্ট চলে আসতেছে। এটা কিভাবে হলো? তো ফেসবুকে এই মানে ওরা এমনভাবে অ্যালগোরিদম তৈরি করছে যে আপনি যদি গুগল বা ইয়াহুতে কোনো কিছু সার্চ করেন, তখন তার কিছুক্ষণের মধ্যে রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস করে আপনাকে আপনার যে টার্গেটেড যে জিনিসটা দরকার, একজন ইউজার তার টার্গেটেড যে সকল কুইরিগুলো আছে সেই কুইরিগুলোর আনসার ফেসবুক সরাসরি আপনার প্রোফাইলে, শুধুমাত্র আপনার প্রোফাইল দেখাবে। এছাড়া স্টক প্রাইসের প্রেডিকশন করতে গেলে, বা ধরেন আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডের কথা বলি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বা কস্টিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কি কি জিনিস হতে পারে, সেক্ষেত্রে কি কি জিনিস কিভাবে আমি কস্ট মিনিমাইজ করতে পারি বা প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারি, এই সকল অ্যানালিসিস গুলো কিন্তু আমরা ডেটা সায়েন্সের মাধ্যমে করতে পারি। এগুলো অনেক ধরনের অ্যাপ্লিকেশনস আছে, যেমন হচ্ছে ডেটা রিসার্চ, ডেটা প্রিভিয়াস ডেটাগুলো যেগুলো আছে, বা ইনফ্যাক্ট অ্যাট এ টাইম রিয়েল টাইমে আমরা প্রচুর ডেটা আমরা ফিড দিচ্ছি অনলাইনে, লাইক আপনি টিকটক করতেছেন, বা ধরেন আপনি কোনো একটা মানে ভিডিও আপনি শো করতেছেন, বা আপনি কোনো একটা জিনিস সার্চ করতেছেন, বা আপনি হচ্ছে একটা স্ট্যাটাস দিচ্ছেন, বা আপনি কোনো একটা পোস্ট করতেছেন, আপনি একটা পিকচার দিচ্ছেন। সো তারা কন্টিনিউয়াস অ্যানালিসিস করে আপনার হিউম্যান বিহেভিয়ারটা কিন্তু তারা বের করতে পারে যে একজন পার্সন গত 1-1.5 মাস 2 মাস ধরে এই ধরনের পোস্ট দিচ্ছে, সো তার মেন্টাল কন্ডিশনটা কিরকম, সে কি হ্যাপি নাকি সে স্যাড, কি ধরনের, সেটা তারা কিন্তু বের করতে পারবে। এবং সেইভাবে কিন্তু আপনার সামনে হতে পারে যে আপনার সামনে কিছু রিকভারি করার জন্য, আপনাকে কিছু মেডিটেশনের জন্য কিছু লিঙ্ক দিতে পারে, বা কিছু সার্ভিস আপনাকে দিতে পারে। আপনি চিন্তা করতেছিলেন যে আচ্ছা আমার তো এরকম শরীর খারাপ, বা মেন্টালি আমি খুব উইক, আমি ডিপ্রেসড আছি, আমার তো এরকম কোথাও যাওয়া উচিত। দেখবেন যে ফেসবুক আপনার লাস্ট 2-3 মাসের বিভিন্ন পোস্ট, স্ট্যাটাস বা পিকচার অন্যান্য কিছুকে দেখে তারা অ্যানালাইসিস করে ফেলবে যে আসলে আপনার মধ্যে কি চলতেছে। সো এগুলো হচ্ছে ডেটা রিসার্চের কাজ। দেন হচ্ছে মেশিন লার্নিং।
সো মেশিন লার্নিংটা কি, যে আমি একটা সিস্টেমকে ডেভেলপ করব এমন ভাবে যে সিস্টেমের মধ্যে আমি যখন কোনো একটা এক্সিস্টিং ডেটাকে ইনপুট দিব, তখন সেই এক্সিস্টিং ডেটা থেকে যে আউটপুটগুলো আমার নোন আউটপুট থাকবে, সেই নোন আউটপুটগুলোর উপর বেস করে তাকে আমি ট্রেন করব, এবং ট্রেন করার পর তাকে যখন আমি টেস্ট করব, তখন সেই ডেটাগুলোকে সে আগের যে ডেটাগুলো ছিল তার সাথে সে কম্পেয়ার করে আপনাকে ফিউচার কিছু প্রেডিকশন দিবে। এই পুরো কাজটা যখন আমি করবো, মেশিনকে শিখাবো, সেই প্রসেসটার নাম হচ্ছে মেশিন লার্নিং। অ্যান্ড অলসো ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি অলরেডি একটু আগে আপনাদেরকে দেখালাম কয়েকটা পিকচারের মাধ্যমে। ভিজুয়ালাইজ করার মাধ্যমে কিন্তু আমরা ডেটাকে অ্যানালাইসিস না করেও, বা অ্যানালাইসিস তো আমাকে করতেই হবে, অথবা অনেক সময় না করেও আমি জাস্ট ভিজুয়ালাইজ করে অনেকটা আইডিয়া করতে পারি যে আসলে ডেটাগুলো কোন দিকে মুভ করছে, ডেটাগুলোর আসলে কি ধরনের কোরিলেশন আছে, এক্স এন্ড ওয়াই দুইটা অ্যাক্সিসের মধ্যে কি ধরনের কোরিলেশন আছে, সেটাকে লিনিয়ারলি নাকি নন লিনিয়ারলি, নাকি পজিটিভ নাকি এটা নেগেটিভ, স্লপটা কোন দিকে যাচ্ছে, এই যে প্রত্যেকটা জিনিসকে যে আইডিয়া করার ব্যাপারটা বা এখান থেকে যে বুঝার ব্যাপারটা, এটার জন্য আমার ভিজুয়ালাইজেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা গেল। দেন আমরা আসি পরের অংশ, সেটা হচ্ছে এটা আমাকে এখানের মধ্যে কয়েকজন আছেন যারা হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, তো তাদের কিছু কোশ্চেন থাকে যে আসলে এটা তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এটা হচ্ছে সিএসসির বিষয় বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাপার, আমি কি এটা শিখতে পারবো কিনা, বা সেটা শিখে আমার কি কাজ। তো এই ধরনের যারা মানে নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা যারা আছেন, বা বিজনেস ব্যাকগ্রাউন্ডে মেনলি যারা আছেন, এখানে খুব একজন আছেন যে মার্কেটিং ডিপার্টমেন্টের। ওকে, সো আচ্ছা কে আছেন আমি ভুলে গেছি, আপনার নামটা বলুন তো ভাইয়া, কে যেন আছেন মার্কেটিং ডিপার্টমেন্টে, শুরুতে কথা হয়েছিল, আমি একদম ভুলে গেছি। আমিনুল, আপনি বলছিলেন? আয়মান? না ভাইয়া, আমি হচ্ছে কমার্স করবো। জি ভাইয়া, কি ব্যাপারে? কে যেন বললেন যে মার্কেটিং, মানে মার্কেটিং এ আছেন। আমি ভাইয়া, আমি মার্কেটিং থেকে, মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে। আমিনুল ইসলাম, হ্যাঁ, ইয়েস, ওকে। সো আমি জাস্ট এই স্লাইডটা আমি অ্যাড করছি শুধুমাত্র যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড তাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য। লেটস সে আপনি একজন কোন একটা সাব টপিকে আপনি এক্সপার্টাইজ, ঠিক আছে, মার্কেটিং ডিপার্টমেন্টে কোন একটা টপিকে আপনি কাজ করতেছেন, রিসার্চ করতেছেন, ওকে, জব করতেছেন। এখন আপনি যখন কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবেন হাতে কলমে, বা ধরেন এক্সেল ইউজ করে, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল রিসার্চ। এই দুইটার মধ্যে মার্চ করে, ওকে, দুইটা অংশকে মার্চ করতেছেন। বাট হোয়াট ইফ যদি আপনার যদি কোডিং নলেজ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই মার্কেটিং এ আপনার যেই যে জব রেসপন্সিবিলিটিগুলো আছে, বা আপনার যে ডেটা অ্যানালাইসিস যে কাজগুলো করতেছেন, সেই কাজগুলা যখন আপনি কোডিং এর মাধ্যমে ইনপুট দিবেন বা কাজ করবেন, তখন কিন্তু আপনি আর মার্কেটিং এর কোনো লোক থাকতেছে না, তখন আপনি হয়ে যাবেন একজন ডেটা ইঞ্জিনিয়ার, আপনি ডেটা নিয়ে কাজ করেন। এবং যদি আপনি স্ট্যাটিস্টিক্স এবং কোডিং দুইটাকে যদি মার্চ করতে পারেন এবং দুইটাকে যদি শিখতে পারেন ভালো মতন, তাহলে আপনি মেশিন লার্নিং মডেল খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেক্ষেত্রেই আপনি একজন অন্যদের থেকে অনেক গুণ বেশি আগায় থাকবেন, সেটা আপনার জব ফিল্ডে বা রিসার্চে, বা আপনি পার্সোনালি স্কিল আরো ডেভেলপ হবে আপনার। এটা আসলে মূলত এক্সাম্পলটা এই কারণেই দেওয়া যে মানে যারা আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ডে তারা আসলে চিন্তা করে যে আসলে আমার মানে শিখে কি হবে, বা শিখার এক্ষেত্রে এটার অ্যাসপেক্টটা কি, এই কারণে আসলে মূলত এই স্লাইডটা দেওয়া। এবার আসি আমরা এই ভদ্রলোকের ব্যাপারে একটু দেখার চেষ্টা করি। ভদ্রলোক হচ্ছে গুইডো ভ্যান রুসম, হি ইজ দ্য ক্রিয়েটর অফ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। উনি হচ্ছেন 1956 এ 31 জানুয়ারি জন্মগ্রহণ করছেন। সো নেদারল্যান্ডের পার্সন, উনি ডাচ প্রোগ্রামার। তো পাইথনটা উনি যখন প্রথমে লিখেন তখন এর নাম ছিল প্রোগ্রাম এবিসি, পরে ওইটার নাম রাখছে পাইথন। পাইথনের আমরা যে লোগোটা দেখি এটা হচ্ছে এরকম একটা সাপের লোগো, তাই না, এরকম একটা সাপের লোগো দেখি। সো এটা আসলে আমার মনে করি যে পাইথন যেই সাপ আছে সেই সাপ থেকে আসলে আসছে, বাট ব্যাপারটা আসলে তা না, এটা অনেকেই জানে না। সেটা হচ্ছে এই ভদ্রলোকের একজন ফেভারিট কমেডিয়ান আছে, তার নাম হচ্ছে মন্টি পাইথন। সো আপনি মন্টি পাইথনের কমেডি ভিডিও ইউটিউবে সার্চ করলে পাবেন। 80s এর দিকে সে খুব পপুলার একজন কমেডিয়ান ছিল। তো এই ভদ্রলোকের গুইডো ভ্যান রুসম, তার ফেভারিট কমেডিয়ান ছিল মন্টি পাইথন, সেখান থেকে সে এই নামটা রাখছে পাইথন, আর কিছু না। সো উনি 1999 এ কম্পিউটার প্রোগ্রামিং ফর এভরিবডি একটা প্রপোজাল রাখেন, যেখানে উনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে সবার সামনে উন্মুক্ত করেন। আগেও কাজ করতেন, বাট ওটাকে আসলে ওপেনলি এটা প্রপোজাল দেন। তিনি গুগলে জব করছেন, তিনি ড্রপবক্সে জব করছেন, মাইক্রোসফটে জব করছেন, এবং উনি রিটায়ারমেন্টে চলে গেছিলেন। বাট
মাইক্রোসফট তাকে ধরে বেঁধে রেখে দিয়েছে যে ভাই আপনি থাকেন, তো আপনার কিছু করা লাগবে না, আপনি বসে থাকেন। তো উনি এখন বর্তমানে ডেভেলপার ডিভিশনে আছেন মাইক্রোসফটে। এই হচ্ছে এই ব্যক্তির একটা শর্ট ডেসক্রিপশন। নেক্সট আমরা আসি কিছু অ্যাপ্লিকেশনসে, ডেটা সায়েন্সে কিছু অ্যাপ্লিকেশন দেখি। আমি অলরেডি কিছু অ্যাপ্লিকেশন এবং এটার অ্যাসপেক্ট আপনাদেরকে বলছি, তারপর আমি আরেকটু বলি। যেমন হচ্ছে সিকিউরিটি, ডেটা সিকিউরিটির ক্ষেত্রে আপনার বিভিন্ন সিকিউরিটি অ্যানালাইসিস বা হচ্ছে বিভিন্ন থ্রেট অ্যানালাইসিস বা ডেটা সিকিউরিটি বলেন বা বিভিন্ন অ্যানোমালি ডিটেকশন, যে আপনি ডেটা সিকিউর করতেছেন, যে বিভিন্ন অ্যানোমালি যদি হয় তাহলে সেটা ডিটেকশন করার যে জন্য যে অ্যাবিলিটি বা সেটার জন্য যে প্রোগ্রাম, সেগুলো কিন্তু আপনি এখানে ডেটা সায়েন্সকে দিয়ে কাজ করতে পারবেন। বা ম্যালওয়্যার ডিটেকশন, সিকিউরিটি, এই ধরনের কিছু বড় বড় ধরনের অ্যাপ্লিকেশনস আছে। এবং হচ্ছে তারপর ব্যাংকিং এন্ড ফিনান্স। ব্যাংকিং ফিনান্সে কি কি ধরনের অ্যাপ্লিকেশন আছে? ব্যাংকিং এর মধ্যে আপনার ব্যাংকিং স্ট্যাটিস্টিক্স বা হচ্ছে ফ্রড ডিটেকশন। ওকে, সো ফ্রড ডিটেকশনের মধ্যে আপনি এটা ইউজ করতে পারেন। বা ফান্ড মনিটরিং, ব্যাংকে আপনারা যখন কাজ করেন তখন বিভিন্ন কোম্পানি যাদের ফান্ড মনিটরিং এর কাজগুলোর ক্ষেত্রে এইটা আমরা ইউজ করতে পারি। বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করতে গেলেও আমরা প্রিভিয়াস ডেটাগুলোকে নিয়ে আমরা এখানে কাজ করতে পারি, অ্যাপ্লিকেশনগুলো আছে এখানে খুব ইজিলি। এবং দেন হচ্ছে আপনার কস্ট সেভিং স্কিমস গুলো আছে, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন স্কিমগুলো থাকে, সেই স্কিমগুলো কিন্তু আপনাকে এমনি এমনি দেখায় না। এই স্কিমগুলো তৈরি করার পিছনে তাদের বিশাল রকমের ডেটা সেটের অ্যাপ্লিকেশন, মানে ডেটা সেট দিয়ে তারা বিভিন্ন অ্যানালাইসিস করে তারপর আপনার সামনে কিন্তু স্কিম দেয়। যে ওই যে আমি একটা ফানি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ওই যে হেরাফেরি মুভিতে না, কোন একটা মুভিতে বলেন না যে 21 দিন মে पैसा ডাবল। তো এই ধরনের কিছু স্কিমগুলো আছে। সো ওগুলো অ্যানালিসিস করে আপনাকে যখন স্কিমগুলো দিবে তার পিছনের কাজগুলো কিন্তু ডেটা সায়েন্সের মাধ্যমেই করা যায়। দেন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, আমি অলরেডি বললাম যে ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট বা ধরেন গুগলের, অ্যামাজনের ক্ষেত্রে যদি বলি যে অ্যামাজনে আপনার এখন বর্তমানে টেকনোলজি এতটা ডেভেলপ হয়েছে যে এআই তারা ইউজ করছে। আপনি যখন কোনো একটা কার্ট, মানে হচ্ছে যেই ইয়াটা আছে যেটার মধ্যে খাবার নিয়ে আপনি রাখবেন, কার্টটা নিয়ে আপনি ঢুকবেন, তো অটোমেটিক্যালি হচ্ছে আপনার ফেস রিকগনিশন করে বুঝে যাবে মার্কেটের ভিতরে যে আপনি ঢুকছেন, এবং ততক্ষণ এবং মানে সেই সময় আপনার ক্রেডিট কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। এবং অ্যাক্টিভ যখন হয়ে যাবে তখন আপনি যে আইটেমগুলা ওই ট্রলিতে ঢুকাচ্ছেন, ওই ট্রলি চারপাশে ক্যামেরা লাগানো আছে, সেন্সর লাগানো আছে, ওই সেন্সরটা বারকোড সেন্স করে খুব ইজিলি সরাসরি বলে দিবে যে ওটা আপনি কোন আইটেম নিচ্ছেন। এবং ওই কার্টের সামনে একটা স্ক্রিন আছে, সেই স্ক্রিনের মধ্যে দেখাবে যে আপনি অমুক 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 আইটেমগুলো অ্যাড করতেছেন। এবং আপনি যখন সব শেষ করে যখন চেক আউট করে বেরোয় যাবেন তখন অটোমেটিক্যালি ওগুলো সব ক্যালকুলেশন করে আপনার ক্রেডিট কার্ড থেকে সেটা ক্যান্সেল, মানে কি করবে এটাকে, মানে ওটা বিল করে ফেলবে। সো খুবই ইফেক্টিভ ওয়েতে তারা এই কাজগুলো করতেছে। এবং এই যে এটার পিছনে যে এত ডেটাগুলো ইউজ করা বা এটার অ্যালগোরিদম গুলো, এগুলো সবই কিন্তু আমরা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন থেকে জানতে পারি বা দেখতে পারি। নেক্সট জেনারেশনের টেকনোলজিগুলো কিরকম, যেমন ড্রোন, তারপর হচ্ছে সেলফ ড্রাইভিং বা অটোনোমাস কার, তারপর হচ্ছে ভিআর ভার্চুয়াল রিয়ালিটি, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ডেটা সায়েন্সের কি পরিমাণ ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে। সার্চ ইঞ্জিনের কথা তো বললামই, ফেসবুক বলেন, গুগল বলেন, ইয়াহু বা অন্যান্য সার্চ ইঞ্জিনেও আমরা কোনো জিনিস কয়েকটা জিনিস টাইপ করে সাথে সাথে আমাকে গুগল প্রায় 10 থেকে 15টা সাজেশন দেয় যে আপনি কি এটা চাচ্ছেন, আপনি কি ওটা চাচ্ছেন, সবকিছু কিন্তু আপনাকে বলে দিচ্ছে। হেলথ কেয়ারের ব্যাপারটা আমরা অনেক সময় ইগনোর করে যাই, বাট হেলথ কেয়ারে ডেটা সায়েন্সের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, যেমন বিভিন্ন ড্রাগ ডেভেলপমেন্টের কথা যেটা বললাম। দেন হচ্ছে আপনার পেশেন্টের বিভিন্ন ডিজিজ ডিটেকশনে বা সার্জারির ক্ষেত্রে বা অপারেশনসের ক্ষেত্রে আমরা প্রচুর ইউজ দেখতে পাই। এই হচ্ছে মোটামুটি এগুলোর অ্যাপ্লিকেশন। সো আমি এটার অ্যাসপেক্ট আলোচনা করলাম এই কারণে যে আপনারা যেন মোটামুটি বুঝতে পারেন যে আসলে ডেটা সায়েন্সটা কি এবং কোথায় কোথায় কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। আমি জাস্ট অল্প কথার মাধ্যমে সামারাইজ করে যতটুকু পারছি আর কি আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য। এগুলো নিয়ে আসলে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, অনেক কিছু বলা যায়, বাট যেহেতু আসলে আমাদের সময়টা কম, জাস্ট একটা 1 ঘন্টা ওরিয়েন্টেশন ক্লাস, তো এত ডিটেলস আসলে আমি যেতে পারছি না। এনিওয়েজ, এবার আমরা আমাদের কোর্স নিয়ে আলোচনা করি। এতক্ষণ তো আমরা অন্য কিছু আলোচনা করলাম, আমরা এখন কোর্স নিয়ে আলোচনা করি। আমাদের কোর্সের ওভারভিউটা কি? ওভারভিউটা হচ্ছে এরকম, কোর্সের ডিউরেশন হচ্ছে 2.5 মান্থস, যেখানে আপনি উইকলি 2টা করে ক্লাস পাচ্ছেন, টোটাল 20 ক্লাসেস, এবং তার ভিতরে থিওরি এবং প্র্যাকটিক্যাল যে কোডিং সব মিলে আপনি পাবেন হচ্ছে 17টা ক্লাসের মতন। বাকি 3টা ক্লাসে কুইজ এবং অ্যাসাইনমেন্টের রিভিউ থাকবে।
প্রত্যেকটা ক্লাস হবে 1.5 ঘন্টা ব্যাপী, এবং এটার ক্লাসের শিডিউল গুলো হচ্ছে এখনকার সময় যে স্লটটা ফাঁকা আছে আমার, সেটা হচ্ছে মানডে অ্যান্ড ওয়েডনেসডে 7:30 থেকে 9টা পর্যন্ত 1.5 ঘন্টা ক্লাস। সবগুলো ক্লাসই রেকর্ডেড হবে। ইভেন আজকে যে আমরা ক্লাসটা নিচ্ছি, আমি এই ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু রেকর্ড হচ্ছে। এখন এটা রেকর্ড হচ্ছে, আমি পরে রেকর্ড ফাইলটা আপনাদেরকে দেখাবো, পরে দিব। সো আমাদের যে সকল রেকর্ডেড ক্লাসগুলো এগুলো আমাদের ইউটিউবে চলে যায়। সো ইউটিউবে আপনারা যারা এখানের মধ্যে কোর্সটা করবেন, শুধুমাত্র তাদের ইমেলটা দিয়ে আপনারা সেই ইউটিউব ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবেন, অন্য কেউ অ্যাক্সেস করতে পারবেন না। আমাদের ফেসবুকে একটা চ্যাট গ্রুপ ডিসকাশন আছে, একটা গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপ, যেটা আমরা বলি হচ্ছে টেম্পোরারি গ্রুপ। সো টেম্পোরারি গ্রুপটা নাম যদিও টেম্পোরারি, কিন্তু আয়রনি হচ্ছে এই গ্রুপটা মার্চ মাস থেকে এখনো স্টিল চলতেছে, যা শুধুমাত্র 2-3 সপ্তাহ পর পর কোর্স একটা একটা করে রেডি হয় এবং ওটার উপরে নামটা চেঞ্জ হয়। আপনারা এখন নাম দেখতে পাচ্ছেন ব্যাচ 7, এটা ব্যাচ 1 থেকে শুরু হয়েছে, জাস্ট আমি নামটা চেঞ্জ করে দিই। যখন একটা ব্যাচ রেডি হয়ে যাবে তারপরের ব্যাচের জন্য আবার এটার নামটা রিনেম করে দিই। যেমন আজকের এই ব্যাচটা 7, এই ব্যাচটা নেক্সট উইক থেকে যখন শুরু হবে তখন নেক্সট উইকে সেই নামটা চেঞ্জ হয়ে আবার ব্যাচ 8 হবে, তখন আবার ব্যাচ 8 এর জন্য পরবর্তী ব্যাচের অ্যানাউন্সমেন্ট হবে এবং তখন আর কি ব্যাচের এনরোলমেন্ট শুরু হবে। So these are the some reviews of the course review of this course. কিছু পসিবল ডিফিকাল্টি আমরা ফেস করতে পারি অনলাইন ক্লাসের ক্ষেত্রে। লোডশেডিং একটা প্রবলেম, একটা ইস্যু, অথবা পুয়ার ইন্টারনেট কানেকশন। এখন এটার উপর যেহেতু আমার নিজের কোনো পার্সোনালি কোনো হাত নাই, সো যদি কোনো কারণে লোডশেডিং হয়, ইনফ্যাক্ট যদি ধরেন কোনো কারণে লোডশেডিং হলো, এখন আমরা 1.5 ঘন্টা ক্লাস, কথার কথা আধা ঘন্টা বা 1 ঘন্টা করলাম, কোন 1 ঘন্টা করলাম, যদি লোডশেডিং হয় তাহলে হয়তো আমরা একটু ওয়েট করতে পারি 2-3-4 মিনিট। যদি দেখি যে খুব প্রবলেম, তাহলে হয়তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা এখানে পজ দিচ্ছি। তো পজ দেওয়া মানে তাই না, এই না যে ওই দিনের ক্লাসের বাকি কন্টেন্টগুলো আপনাদেরকে আমি দেখাবো না, তা কিন্তু না। যেখানে এটা পজ হবে, শেষ হবে, পরবর্তী ক্লাসে আবার সেখান থেকে শুরু হবে। অর্থাৎ আপনাদের এখানে কোর্সের মডিউলে যা যা থাকবে, যা যা শেখাবো, কোনো কিছু মিসিং হবে না, সবগুলো ক্রনোলজিক্যাল অর্ডারে একটা 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 করে পরপর শেষ হবে। যদি কোনো কারণে একদিন কম ক্লাস হয়, আরেকদিন সেটা বেশি ক্লাস নিয়ে আমি কাভার দিয়ে দেবো, 1.5 ঘন্টার জায়গায় সেদিন 2 ঘন্টা ক্লাস হবে, বাট প্রত্যেকটা জিনিসই কাভার দেবে। বা পুয়ার ইন্টারনেট কানেকশন একটা হতে পারে, যে এখন এই মুহূর্তে আমি কথা বলছি, যদি কোনো কারণে কল ড্রপ হয় বা যদি কোনো ইন্টারনেট কানেকশন চলে যায়, তখন সেক্ষেত্রে হয়তো আমি কিছুক্ষণ পর আবার শুরু করবো, বা হয়তো এই লাইভ থেকে হয়তো আমি বের হয়ে এসে আবার জয়েন করতে পারি, বা সামহাউ যেটা হয় নর্মালি, সেটারও সলিউশন আছে, কোনো সমস্যা নাই। দেন আমরা আসি একটা ফানি একটা স্লাইডে, ওয়াই দিস কোর্স ইজ গুড এনাফ ফর ইউ। সো ইটস লাইক হচ্ছে দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচারের মতন। এটা একটা ফানি একটা স্লাইড, আমি জাস্ট এমনি মজা করার জন্য এখানে অ্যাড করছি। আমাদের এই কোর্সেরটা হচ্ছে যে পেমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন 2500 টাকা, এটা কিন্তু অলরেডি এখন 40% ছাড়ে চলতেছে। এটা অরিজিনাল যে কোর্সটা সেটা হচ্ছে 4000 টাকা। তো আমরা আর কি এই জুলাই মাসের জন্য শুধুমাত্র এই কোর্সটা 2500 টাকায় দিচ্ছি, পরে হয়তো সেটা আবার বেড়ে যেতে পারে। আর আমি যে টপিকগুলো এখানে করাচ্ছি, বা যেখানে এই টোটাল 2.5 মাসের কোর্সে যা যা থাকবে, এইটা মেবি আপনারা অন্য বিভিন্ন জায়গাতে হয়তো সার্চ করতে পারেন, দেখতে পারেন, বাট আমার মনে হয় না যে এর চেয়ে কমে, এর চেয়ে বেটার সার্ভিস হয়তো আপনি অন্য কোথাও পাবেন। একটু গ্যারান্টি অন্তত গ্যাট বাংলা দিতে পারে, আমি অন্তত দিতে পারি। সো দ্যাটস ওয়াই আসলে এই স্লাইডটা করা, যে আমরা এইটা আপনার জন্য ভালো হবে। আর এখানে অনেকেই আছেন যারা ফর্ম ফিল আপ করেছেন, আমি অনেকের সাথে কথা বলছি, প্রায় সবার সাথে আমি ফোনে কথা বলেছি। অনেকে সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছেন, অনেকে আরো ভালো জানেন, অনেকে কোডিং সম্পর্কে আগে থেকেই তাদের প্রিপারেশন আছে, ভালো আছে। সো তারা চাইলে এটা কোর্সটা করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কোর্সটা শুরু থেকে বলে আসছি এবং আমি মেসেঞ্জার গ্রুপের মধ্যেও বলেছি বারবার, যে এটা হচ্ছে একদম বিগিনার লেভেলে যারা আছে তাদের জন্য এই কোর্সটা ডিজাইন করা। একদম বেসিক লেভেলে যারা আছে বা জিরো নলেজ যাদের, তাদের জন্যই এই কোর্সটা ডিজাইন করা, যাতে আপনারা একদম শুরু থেকে, একদম গ্রাউন্ড লেভেল থেকে যেন শুরু করতে পারেন, এবং আমি আস্তে আস্তে সেটাকে উপরের দিকে আপনাদেরকে নিয়ে যাব একটা নির্দিষ্ট সার্টেন লেভেল পর্যন্ত। তারপর উঠিয়ে আপনাকে ছেড়ে দেবো, ডিরেক্ট ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে বলবো যে এবার ইউ আর অন ইউর ওন। ব্যাপারটা এরকম যে আমি আপনাকে যখন একটা লেভেলে নিয়ে যাব, তখন কিন্তু আপনার স্কিল মোটামুটি অনেক ডেভেলপ হবে। পরবর্তী যদি আপনি এটাতে ফার্দার পড়াশোনা করতে চান, ফার্দার রিসার্চ করতে চান, আরো যদি জানতে চান, তাহলে আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো যে আপনি এখান থেকে ওখান থেকে এভাবে এভাবে শিখেন। আর যেহেতু এখানে অ্যালগোরিদমের কথা হচ্ছে, মডেলের কথা হচ্ছে, মডেলের কিন্তু কোনো শেষ নাই। আপনি সুপারভাইজ লার্নিং এর মধ্যেও আপনার কয়েকশো মডেল আছে, আনসুপারভাইজের মধ্যে অনেক ধরনের মডেল, মেথড মডেলের শেষ নাই, লাইব্রেরি ফাংশনের অভাব নাই। সো এটা হচ্ছে একটা হিউজ একটা এরিয়া, মেশিন লার্নিং মডেল বলেন অথবা ডেটা সায়েন্স বলেন, এই সমুদ্রের মধ্যে
আমরা সবাই ঘুরপাক খাচ্ছি, আমরা সবাই হাবুডুবু খাচ্ছি। এখান থেকে যে যতটুকু শিখতে পারবে তার জন্য সেটা তত বেটার। আমি নিজেও কিন্তু কখনো বলবো না যে আমি ডেটা সায়েন্সে খুব এক্সপার্ট। আমি লাস্ট 3 ইয়ার্স ধরে ডেটা সায়েন্স নিয়ে বা মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করতেছি, বাট আমি কখনো আমার ওই গাটস নাই, আমার ওই সাহস নাই যে আমি বলবো যে আমি একজন ডেটা সায়েন্টিস্ট। কারণ আমি জানি যে এটার গভীরতা কত বেশি এবং আমি কতটুকু জানি। পুরো ডেটা সায়েন্সটাকে যদি আমি 100% ধরি, আমি হয়তো 4 থেকে 5% হয়তো জানি, অনেস্টলি স্পিকিং। আমি ওইটুকুর মধ্যেই কিন্তু আপনাকে শেখাচ্ছি। তো যত বেশি, আমি কিন্তু স্টিল লার্নিং স্টেজে আছি, এখন আমি স্টিল এগুলো নিয়ে কাজ করছি, পড়াশোনা করতেছি। তো যত আপনি জানবেন শিখবেন তত কিন্তু আপনার জন্য বেটার, আমার জন্য বেটার, আপনার জন্য বেটার। এই জন্য আমি সবসময় বলি যে আমি আমার যতটুকু নলেজ আছে, যতটুকু আমি পারি বা যতটুকু বুঝি, তার মধ্য দিয়ে আপনাকে আমি একদম বেসিক লেভেল থেকে একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তুলে দিব, শিখাই দিব। তারপর বাদ বাকিগুলো, বাকি অংশটুকু বা বাকি শেখার পার্টটা আপনার দায়িত্ব, এবং আপনি এটা আপনার স্কিল ডেভেলপমেন্ট করবেন আপনার সুবিধার জন্য, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার রিসার্চের জন্য। দ্যাটস অল অ্যাবাউট ইউ। এনিওয়েজ, লেটস বি সিরিয়াস। এই কোর্সের ব্যাচ সাইজ খুবই লিমিটেড। আমি গতকাল বলেছিলাম যে, গতকাল না, মেবি আজকে সকালে বলছিলাম যে আমাদের টিল নাও প্রায় 30+ মতন রেজিস্ট্রেশন করছে এই কোর্সে, মানে এই কোর্সের জন্য লাস্ট 1 উইকে। বাট এই কোর্সের ব্যাচ সাইজ হচ্ছে খুবই লিমিটেড, মাত্র 12 স্টুডেন্টস, এর বেশি আমি নেই না, কারণ বেশি নিলে গ্যাদারিং হয়, ঝামেলা হয়। সো আমি মাত্র 12 জন স্টুডেন্ট নিয়ে নেই, 10 থেকে 12 জন। এখন ইন কেস যদি এই কোর্সে আপনারা যারা আছেন এর মধ্যে 12 জনের বেশি যদি হয়ে যায়, তখন তারা পরের ব্যাচের জন্য একটু কষ্ট করে ওয়েট করতে হবে আপনাকে, এবং সেক্ষেত্রে আপনি পরের ব্যাচের জন্য একটা অ্যাডভান্স পেমেন্ট, একটা সার্টেন পেমেন্ট দিয়ে বুকিং করে রাখতে পারেন যে পরের ব্যাচে আপনি জয়েন করবেন। অ্যান্ড এটা কিছু ফ্যাসিলিটিস আছে গ্র্যাড বাংকারের পক্ষ থেকে, সেটা হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ। দ্যাট মিনস আপনি যদি একবার এখানে জয়েন করেন, এই কোর্সটা করেন, শুরু করেন, যদি কোনো কারণে আপনার পার্সোনাল রিজনের কারণে যদি আপনি মাঝপথে ছেড়ে দেন বা যদি না করতে পারেন, যদি মিস করে যান, আপনি যদি চান, তাহলে আমাদের গ্র্যাড বাংকারের পেজে বা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে তার পরের ব্যাচে এনরোল করে দেব উইদাউট এনি কস্ট, ফ্রি অফ কস্ট। কারণ এখানে আপনি লাইফ টাইম স্টুডেন্টশিপ পাচ্ছেন। একবার আপনি যদি কোর্সে এনরোল করেন, আপনি সারা জীবনের জন্য আমাদের স্টুডেন্ট। বাট ডেফিনেটলি সেটা এই সার্টেন, শুধুমাত্র এই কোর্সের জন্য হইতে হবে। আপনি যদি এখন বলেন যে আমি মেশিন লার্নিং কোর্সে আমি শুরু করছিলাম বাট আমি করতে পারিনি, আমি এখন অন্য একটা কোর্স করবো, তাহলে কিন্তু হবে না। এটা শুধুমাত্র এই কোর্সের জন্যই প্রযোজ্য। আরেকটা অফার আছে যে আপনি এখানে আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারেন, যদি করেন তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। ওকে, তবে এটা ক্লাস শুরুর আগে হতে হবে। দ্যাট মিনস নেক্সট উইকের 2 অগাস্টে যে ক্লাসটা শুরু হবে তার আগেই আপনাকে এই কাজটা শেষ করে ফেলতে হবে, তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। গ্র্যাড বাংকার কোনো ধরনের কোনো ডিসকাউন্ট বা ইনস্টলমেন্ট অ্যাকসেপ্ট করে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে সিলেবাসটা আপনাদেরকে যে দেখাচ্ছি, এটা 3বার রিভাইজ হয়েছে বেসড অন স্টুডেন্টের ফিডব্যাক অনুসারে, যে কোনটা করলে ভালো হবে, কোনটা অ্যাড করা উচিত, কোনটা একটু লেংদি করা উচিত, কোনটা শর্ট টাইমে সেটা শেষ করা উচিত। এমনও হয়েছে যে আমি একটা টপিক নিয়ে হয়তো 2টা ক্লাস আলোচনা করছি, সেটা একটা ক্লাসের মধ্যে হয়তো পসিবল হতে পারতো, শেষ হয়ে যেত। এই ধরনের যেসব কিছু বিবেচনা করে আমি এটাকে 3বার রিভাইজ করছি। এবং এই রিভাইজটা আসলে মূলত বলতে গেলে যে এটা আমার একার তার কিন্তু না, এটা আমার মেন্টর বা আমার কিছু সিনিয়র যারা আছে, যারা এখানে ইউএসএ তে অলরেডি এখন এস্টাবলিশ আছে, তারা ওখানে জব করছেন বা ওখানে পিএইচডি করছেন, আমার পরিচিত যারা আছেন, তাদের কাছ থেকে আমি এটাকে দেখিয়ে ক্রস চেক করে দেন আমি এটা 3rd এডিশন এখন আপনাদের দেখাচ্ছি। তো মডিউল 1টা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 3টা ক্লাসের মধ্যে আমি ভেরিয়েবলস, ডেটা টাইপ, অপারেটরস, স্ট্রিং, লিস্ট, মেথড, ডিকশনারিজ, দেন হচ্ছে বিভিন্ন লুপ, ইফ এলস, হোয়াইল লুপ, ব্রেক, লিস্ট কম্বিনেশন, ফাংশন, আর্গুমেন্টস, মডিউলস, এই সবগুলো মিলে 3টা বা 3.5টা ক্লাসের মধ্যে হবে। মডিউল 2 হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, যেটাতে 2টা ক্লাস থাকে। সেখানে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মেথড, মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, t-test, p-value, r-squared value, probability theories, conditional probabilities, hypothesis testing, এই সব কিছু নিয়ে আপনাদেরকে ডিটেলস এক্সপ্লেনেশন আমি দিব 2টা বা 3টা ক্লাসে। দেন হচ্ছে ইন্ট্রোডাকশন টু পান্ডাস এবং নামপাই। তো পান্ডাস এবং নামপাই দিয়ে আমরা কিভাবে ডেটাকে কাস্টমাইজ করতে পারি, ডেটা সেটকে আমরা ম্যানিপুলেট করতে পারি, ফিল্টার করতে পারি, সিরিজ এবং অ্যারে ইউজ করে আমরা এই সবগুলো কাজ শিখবো 1টা বা 2টা ক্লাসে। এখানে সবগুলো আপনার মিনিমাম ক্লাস দেওয়া আছে, বাট তার থেকে যদি বেশি ক্লাস প্রয়োজন হয় আমি করাবো, কোনো সমস্যা নাই।
নেক্সট হচ্ছে মডিউল 4, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেটা ভিজুয়ালাইজেশন। 3টা ক্লাস। এখানে আমি ম্যাটপ্লটলিব লাইব্রেরিকে ইউজ করে হিস্টোগ্রাম, স্ক্যাটার প্লট, বার প্লট, স্ট্যাক প্লট, পাই প্লট, কাস্টমাইজিং করা, লেভিনো লেভেল, গ্রাফ, এক্সিস, গ্রিড, কালার, সাবপ্লট, মডিউল, আরো যা যা আছে সব জিনিস আপনাদেরকে আমি শেখাবো 3টা ক্লাসে। দেন হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিগ্রেশন অ্যান্ড নাইভ বেস অ্যালগরিদম। এটা হচ্ছে মেশিন লার্নিং মডেলটা আমরা মূলত মডিউল 5 থেকে শুরু করতেছি, যেখানে আমি বায়োসেন থিওরাম, লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, মাল্টিগ্রেড রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন গুলো করাবো। তারপর আমরা আসি আরেকটু ডিপে আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদম 4টা ক্লাসে, যেখানে আমি ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং সম্পর্কে আরো ডিটেইলস আলোচনা করব। And then supervised and unsupervised learning. After that, train and test data, K-means clustering, K-means validation, decision trees, ensemble learning, KNN and cross validation. এই সব কিছু মিলিয়ে আমার এখানে প্রায় 6 থেকে 7টা মেশিন লার্নিং মডেল আছে, আপনাদেরকে সেগুলো শেখাবো। এই হচ্ছে আমার 6টা মডিউল। সিলেবাস কিন্তু খুবই হিউজ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর প্রচুর টপিক আছে। সেই টপিক সবগুলোকে যদি কভার করতে চাই তাহলে 16, 17টা 18টা ক্লাস এমনিতেই লাগে। আর অ্যাট দ্য সেম টাইম আমি প্রত্যেকটা মডিউল কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে কিছু টেস্ট, কিছু অ্যাসাইনমেন্ট দিব, সেগুলোর উপর বেস করে আমি পরবর্তীতে আবার রিভিউ ক্লাস নেব। এখন পর্যন্ত আমি যা যা বকবক করলাম আপনাদের সাথে এই কোর্স নিয়ে, এর ব্যাপারে আপনাদের কোনো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে বলেন। আমি অবশ্যই পরবর্তীতে কোশ্চেন এর আনসার একটা সেশন দিব আপনাদেরকে, কোনো সমস্যা নাই। টিল নাও কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে বলেন। না ভাই। ওকে, সো নেক্সট আমরা আসি কোর্সের বেনিফিট। সো আমি অবশ্য অলরেডি বলে দিয়েছি যে এখানের মধ্যে কুইজ এন্ড অ্যাসাইনমেন্ট থাকবে। আমি রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট নিয়ে কাজ করি, সেই রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেটগুলো আমি মেশিন লার্নিং মডেলে আপনাদেরকে দেখাবো। ফেসবুক গ্রুপ ডিসকাশন থাকবে, যে কোনো প্রবলেম হলে সেই ডিসকাশন গ্রুপে আপনারা আপনাদের প্রবলেমগুলো সাবমিট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের এগুলো সলভ করতে। আপনারা রেকর্ডেড ভিডিও পাবেন, ক্লাস যেদিন শেষ হবে উইদিন কয়েক ঘন্টার বা 1-2 ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন, বা যদি খুব বেশি লেট হয় তাহলে তার পর দিন হয়তো পাবেন। ফ্লেক্সিবল টাইম, কিছু টাইম ফ্লেক্সিবিলিটি থাকবে। কিছু এক্সট্রা ক্লাস আমি নেব যদি প্রয়োজন হয়। আর্লি কাম আর্লি সিট, আপনারা যদি আর্লি আসেন, আর্লি পেমেন্ট কমপ্লিট করেন, তাহলে আর্লি সিট ফিল আপ হবে, কারণ সিট হচ্ছে খুবই লিমিটেড, মাত্র 10 থেকে 12টা সিট। 10% ডিসকাউন্ট পাবেন অন রেফারেল, দ্যাট মিনস 250 টাকা অফ এই 2500 টাকা ফির মধ্যে। এটা শুধুমাত্র এই জুলাই মাসের জন্য। জুলাই মাসে এই কোভিড এবং আপনার কোরবানির ঈদ এই সব কিছু মিলে আসলে পুরো মাস জুড়ে 2500 টাকা এখন কোর্স ফি চলছে, বাট অ্যাকচুয়ালি এটার কোর্স ফি হচ্ছে 4000 টাকা। মেবি সেটা আবার পরের মাসে আবার এটা আগের মতো হয়ে যাবে। সো আর্লি আসলে আর্লি বেটার আপনার জন্য। অ্যান্ড দেন আমাদের কিছু পসিবল শিডিউল নিয়ে আমরা দেখি। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 28 জুলাই ওয়েডনেসডে 7:30 to 8:30 PM, যেটা এই মুহূর্তে রানিং হচ্ছে। অলরেডি আমি 2টা ডেমো ক্লাস আপনাদেরকে দেখিয়েছি, আপনারা অনেকেই এখানে জয়েন করছেন। এখানে যারা আছেন তার মধ্যে আমার যতটুকু মনে পড়ে, অ্যাজ আই ক্যান রিমেম্বার, আমিনুল ছিলেন, রিয়াজুল ছিলেন কিনা আমি শিওর না, মশিউর মুবিন ছিলেন, আর কেউ কি আছে এখানের মধ্যে, মিয়ামুল থাকতে পারে, রোহিত ছিলেন, তাসমিয়া চৌধুরী আপনারা ছিলেন আমার যতটুকু মনে পড়ে গত 2টা অথবা একটা ডেমো ক্লাসে। সো ওই ডেমো ক্লাসে দেখার পরে হয়তো আপনাদের মোটামুটি কিছুটা হলো আইডিয়া হয়েছে যে আমি ক্লাসগুলো কিরকম নেই, বাট তারপরে যারা দেখতে চান তাদের জন্য আগামী পরশুদিন ফ্রাইডে 9:30 PM থেকে অন্য একটা রানিং ব্যাচের আমি ক্লাসের লিঙ্ক আপনাদেরকে দেবো। ওটা হচ্ছে আমার রেগুলার ব্যাচের রানিং ব্যাচের একটা ক্লাস, সেই ক্লাসে আপনারা জয়েন করে দেখতে পারেন যে ক্লাসগুলো কিরকম হয়। সো খুব সম্ভবত ওই দিন আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নিয়ে ক্লাসটা নিব। সো রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এটা অলরেডি আপনার পেজে আছে, আপনারা মোটামুটি জানেন। সো আপনারা যারা এখানে আছেন তাদের বেশিরভাগই একটা টেম্পোরারি ফেসবুক চ্যাট গ্রুপে চলে আসছেন। আর এই কোর্সের জন্য পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই স্যাটারডে। সো যদিও এটা লাস্ট ডেট, বাট অনেক সময় দেখা যায় যে লাস্ট ডেটের আগেই সিট ফিল আপ হয়ে যায়। তো এটা আসলে জাস্ট আমাদের একটা কি বলে, এটা আলটিমেটাম, একটা লাস্ট ডেট দেওয়া, জাস্ট থিওরিটিক্যাল এক্সপ্লেনিং যেটা আমি বলছি। বাট যদি আগে আগে দিয়ে ফেলতে পারেন তাহলে আগে আগে সিট ফিল আপ হয়ে যাবে, এটাই একটি ব্যাপার। পেমেন্টের গেটওয়ে আমি আপনাদেরকে যে নাম্বার থেকে কল দিয়েছি, আমি পার্সোনালি যাদের সাথে কথা বলেছি, এটা হচ্ছে সেই নাম্বার। আমি তারপরে নাম্বারটা পরবর্তীতে গ্রুপে দিয়ে দিব।
এটার মধ্যে এটা আমারই নাম্বার, এটা বিকাশ, রকেট, নগদ সবই করা আছে। তো আপনি যে দেখি সুবিধা হয় আপনার পেমেন্ট করতে পারবেন। অবভিয়াসলি পেমেন্ট করার সময় বিকাশ, রকেট বা নগদ যেটাই হোক আপনারা ওই চার্জটা সহ আর কি অ্যাড করে দিবেন। এবং যখন এখানের মধ্যে আপনারা কনফার্মেশন দিবেন আমাকে ফোন করে বলতে পারেন সরাসরি বা মেসেঞ্জারে বলতে পারেন, কোনো সমস্যা নেই। কালকে থেকে এনরোলমেন্ট শুরু, পেমেন্ট নেওয়া শুরু হবে। এবং মূলত আপনার 1 অগাস্ট সানডের মধ্যে আমি নতুন গ্রুপ তৈরি করে ফেলবো, এবং যারা পেমেন্ট করবেন তাদেরকে আমি আলাদা একটা পেইড গ্রুপ তৈরি করব শুধুমাত্র 7th এই ব্যাচের জন্য, ব্যাচ নাম্বার 7 এর জন্য, যেখানে আপনারা কেউ থাকবেন না, শুধুমাত্র তারাই থাকবে যারা কিনা পেমেন্ট করবে। এবং ওই গ্রুপের মধ্যে যারা থাকবে তাদেরকে নিয়ে আমি পরবর্তী ক্লাসগুলো কন্ডাক্ট করব। এবং আমার যেই ফাইলগুলো থাকবে, পিডিএফ ফাইল বলেন বা প্রোগ্রাম ফাইল বা অন্যান্য যে ধরনের পেইড মেটেরিয়ালগুলো থাকবে বা ক্লাসের লিঙ্ক, সবকিছু শুধুমাত্র আমি ওই গ্রুপের মধ্যেই দিব, বাইরে কোথাও আর দিব না। এবং ভিডিওগুলো শুধুমাত্র পেইড স্টুডেন্টরাই পাবে। অ্যান্ড ক্লাস স্টার্ট হবে 2 অগস্ট থেকে, মানডে 7:30 PM। আমাদের শিডিউল হচ্ছে মানডে অ্যান্ড ওয়েডনেসডে 7:30 to 9 PM। আর এটা যখন নেক্সট উইকে হয়ে যাবে, হয়তো তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে অগস্ট মাসের 7-8 তারিখ বা 10 তারিখের দিকে মেবি ব্যাচ নাম্বার 8 এর এনরোলমেন্ট শুরু হবে। সো যত আর্লি করতে পারবেন তত আপনার জন্য বেটার, আর যদি পরে করতে চান সেটা কোনো সমস্যা নাই। ওকে, সো কিছু কমন কোশ্চেন আপনাদের কাছ থেকে আমি পাই, সবসময় পাই। সেটা হচ্ছে আই এম ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড, ক্যান আই লার্ন পাইথন? আমি অবশ্যই এর আনসার দিয়ে দিছি যে আপনি হ্যাঁ শিখতে পারবেন। আই এম নিউ টু প্রোগ্রামিং, ক্যান আই লার্ন পাইথন? পাইথন হচ্ছে এটা আনসার হচ্ছে ইয়েস, আপনি পারবেন, কারণ পাইথন হচ্ছে খুবই হ্যান্ডি, খুবই সুইফট, খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ। অন্য ল্যাঙ্গুয়েজে যদি আপনার 40 থেকে 50 লাইনে একটা কোড করতে হয়, কোনো একটা সার্টিন প্রোগ্রাম লিখতে গিয়ে, পাইথনে সেটা আপনি জাস্ট 10 থেকে 15 লাইনের কোডের মাধ্যমে লিখতে পারবেন। এতটাই ইজি, এতটাই সুইফট। বিকজ পাইথনে প্রচুর লাইব্রেরি ফাংশন আছে, যে লাইব্রেরি ফাংশন দিয়ে আপনি আপনার সার্টিন প্রবলেমকে যেই একটা নির্দিষ্ট অ্যালগরিদমের মাধ্যমে বা সার্টিন ফাংশনের মাধ্যমে খুব সহজেই কল করে পাইথনে এটা ইন্টিগ্রেট করতে পারবেন। সো পাইথন এর জন্য খুবই ইজি, খুবই সুইফট, এবং শেখাটাও খুবই ইজি। I do not have any knowledge about coding. কোডিং এর নলেজ থাকতে হবে এমন কোনো কথা নাই, কারণ এটা একদম বেসিক লেভেলের। সো বেসিক থেকে আমি আপনাদেরকে শেখাবো। I am weak in maths. Can I learn Python? ম্যাথসে উইক থাকতে পারেন, কোনো সমস্যা নেই, বাট পাইথন শিখতে আপনার কোনো প্রবলেম হবে না। কারণ অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলছি যে এখানের মধ্যে প্রচুর লাইব্রেরি ফাংশন আছে, যেই ধরনের প্রোগ্রাম বা যেই ধরনের অ্যালগরিদমের জন্য যে লাইব্রেরি ফাংশন বা ক্লাসিফিকেশন মডিউলগুলো আপনার ইউজ করা দরকার, সেগুলো সবই পাইথনে ইনক্লুড করা আছে। আপনি যা শুধুমাত্র তাদেরকে কল করবেন আর তাদের দিয়ে কাজ করবেন, আর কিচ্ছু না, খুবই ইজি। Can I get support from mentor? Yeah, obviously আমি ওই ব্যাচে যখন ক্লাস শুরু হবে বা ক্লাস চলবে তখন যে কোনো সময় আমি সাপোর্ট দেব। How does this course benefit me? এখন এই বেনিফিট করার কাজটা ডিপেন্ড করতেছে আপনি আপনার এই লার্নিংটা, এই নলেজটা আপনি কোথায় অ্যাপ্লাই করবেন সেটার উপর। আপনি যদি একাডেমিক লাইনে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ওভাবেই শিখতে পারবেন, ওভাবেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি জব ফিল্ডে অ্যাপ্লাই করতে চান আপনি সেটাও অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি আরো বেটার শিখতে চান, লেটস সে আপনি ডিপ লার্নিং শিখতে যাচ্ছেন, বিগ ডাটা শিখতে যাচ্ছেন, আপনি রেইনফোর্সমেন্ট লার্নিং শিখতে যাচ্ছেন, তাহলেও কিন্তু আপনার বেসিক জিনিসটা শিখতে হবে, এবং বেসিকটা কিন্তু এই কোর্স থেকে আসতেছে। এখান থেকে আপনি পরবর্তীতে আপনার লার্নিং এর যে এরিয়াটা সেটা ব্রাঞ্চ আউট হয়ে আরো সামনে আগাতে পারবেন। Then another question, can you guys get me a job? No, unfortunately, sorry, we can't give you a job. But আমি মনে হয় যে আপনারা যারা যদি নিজেরা স্কিল ডেভেলপ করেন, নিজেদের পোর্টফোলিও ডেভেলপ করেন, আই হোপ আপনারা ভালো জায়গায় যেতে পারবেন, বা এবং ফ্রিল্যান্সিং এর কিছু ছোটখাটো কাজ আছে সেগুলো করতে পারবেন, এটাও পসিবল করা। আমি নেক্সট স্লাইডে আরো একটা জিনিস এক্সপ্লেন করবো, এই কোশ্চেনের এগেইনস্টে কিছু আনসার আমি দিব। হোয়াট ইফ আই মিস দ্য লাইভ ক্লাস? লাইভ ক্লাস যদি মিস করেন কোনো সমস্যা নাই, ওটা রেকর্ডেড থাকবে, আপনি পরবর্তীতে পেয়ে যাবেন। ওকে, বিগ ডাটা সায়েন্স টাস্ক। বিগ ডাটা সায়েন্সে বিভিন্ন ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনগুলো অ্যামাজন, ফেসবুক, গুগল, লিঙ্কডইন এরা সবাই ইউজ করছে, নেটফ্লিক্সও ইউজ করছে, রোজেটকা ইউক্রেনের একটা কোম্পানি তারা ইউজ করছে, মাইক্রোসফট, এরা সবাই ডেটা সায়েন্স ইউজ করছে। সো রেগুলার ডেটা সায়েন্সের ক্ষেত্রে আমরা যেটা কাজগুলো শিখি বা যে কাজগুলো করি এর মধ্যে হচ্ছে ডেটা অ্যানালাইসিস, মডেলিং, স্ট্যাটিস্টিক্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোটোটাইপিং। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে এখানের মধ্যে
আমাদের কোনো একটা ডেটা সায়েন্স প্রজেক্টে কিছু রোল থাকে, যে অনেকে বলে যে আমি ডেটা সায়েন্সের এই কাজগুলো শিখতেছি, শিখলে আমি আসলে কোথায় কোথায় কি কি ধরনের জব পাবো। জবগুলো হচ্ছে এরকম, আপনি ডেটা সায়েন্টিস্ট হিসেবে জব করতে পারবেন, ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবেন, ভিজুয়ালাইজেশন এক্সপার্ট হিসেবে জব করতে পারবেন, বা প্রসেস ওনার হিসেবে জব করতে পারবেন। সো এখানের মধ্যে আপনি বিভিন্ন হাইপোথিসিস প্রুভ এবং ডিসপ্রুভ করতে পারবেন, ডেটা গ্যাদারিং, ডেটা র্যাঙ্কলিং, অ্যালগোরিদম জেনারেট এবং মেশিন লার্নিং মডেল জেনারেশন, তারপরে বিল্ট ইন ডেটা ড্রাইভেন প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন, মেশিন লার্নিং মডেলগুলোকে অপটিমাইজ করতে পারবেন, ডেটা ইন্টিগ্রেট করতে পারবেন। এই যে কাজগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক বড় বড় কাজ, এবং এগুলোর জন্য আলাদা আলাদা ইঞ্জিনিয়ার বা আলাদা আলাদা স্পেশাল লোক লাগে। তো আপনি যদি এই কাজগুলো শিখেন, তাহলে আপনি এই রিলেটেড জবগুলো আপনি সহজেই করতে পারবেন। নেক্সট যে স্লাইডটা, এই স্লাইডটা হচ্ছে খুবই অ্যালুরিং একটা স্লাইড, খুবই লোভনীয় একটা স্লাইড। সেটা হচ্ছে সরি, ডেটা ইঞ্জিনিয়ারের স্যালারি। সেটা হচ্ছে 2018-এ সেপ্টেম্বর 26-এর একটা ইউএস এর একটা বেস পে স্যালারি হচ্ছে এরকম, যে একজন ডেটা ইঞ্জিনিয়ার ইয়ারলি $1,51,307 ইনকাম করে। এটা হচ্ছে তার অ্যাভারেজ বেস পে। যেটা যদি আমি এখানের মধ্যে ডান পাশে দেখি, একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে এটা শুরু হচ্ছে 123K থেকে হাই হচ্ছে 170K। হিউজ পরিমাণ ইনকাম, মানে স্যালারি ডেটা ইঞ্জিনিয়ার তৈরি করে। এটা আমি ইউএস এর পার্সপেক্টিভে বললাম। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই ইউএস এর পার্সপেক্টিভে জেনে আমার কি লাভ, আপনি বলেন বাংলাদেশের পার্সপেক্টিভে আমি কি ইনকাম করতে পারবো। হ্যাঁ, সেটারও আনসার আছে, কোনো সমস্যা নাই। সেটার আনসার হচ্ছে এরকম যে এখানে কিছু কোম্পানির নাম আমি দিলাম, সেখানে রিসেন্টলি এখন কিছু কাজ করছে ডেটা সায়েন্স নিয়ে, বা কিছু ডেটা অ্যানালিসিস কাজ করছে, যেমন মাইক্রো ড্রিম আইটি খুলনাতে আছে, লাইট ক্যাসেল গুলশান 1-এ, ডেটা সফট হচ্ছে মিরপুরে, ক্র্যামস্ট্যাক বনানীতে, ই জেনারেশন গুলশান 1, ইক্সোরা সলিউশন উত্তরাতে আছে, ইনফোলিপস তেজগাঁওতে। এই কোম্পানিগুলো রিসেন্টলি ডেটা সায়েন্স নিয়ে বা ডেটা অ্যানালিসিসের কাজগুলো, মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করছে। তা আপনি যদি ভালোভাবে কাজ শিখতে পারেন, যদি আপনি স্কিল ডেভেলপ করতে পারেন, যদি আপনি পোর্টফোলিও জেনারেট করতে পারেন, তাহলে এগুলো দেখিয়ে আপনি এই সকল জায়গায় ইন্টার্নশিপ বা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বাইরে থেকে অনেক কোম্পানি আসছে বাংলাদেশে, আস্তে আস্তে আসছে, হয়তো এখন কোভিডের কারণে বা অন্য সিচুয়েশনের কারণে আসতে পারছে না, বাট ইন্ডিয়া যেরকম খুব ডেভেলপ করে ফেলছে এই সেক্টরে, তো বাংলাদেশও ইনশাল্লাহ সামনে ডেভেলপ হবে। তো যখন তারা আসবে মার্কেটে, বাংলাদেশি মার্কেটে আসবে, তখন তারা কিন্তু ওয়েট করবে না, শুরুতেই তারা হায়ার করা শুরু করবে। এখন হায়ার করতে গেলে তাতে তো লোক লাগবে। আপনি যদি নিজেকে তখন ডেভেলপ করে ফেলতে পারেন, তখন কিন্তু সরাসরি আপনি হায়ারিং প্রসেসের মধ্যে ঢুকতে পারবেন। এখন ওরা আসবে, তারপর আপনি শিখবেন, তারপর আপনি আরো 1-2 বছর কাজে লাগাবেন, মানে শিখার পিছনে খরচ করবেন, ততদিনে কি তারা হায়ার করবে আপনাকে? করবে না তো। সো এখনই হচ্ছে সময় এটাকে ভালোভাবে রপ্ত করা, শেখা। তাহলে কিন্তু যখন ওরা আসবে, তখন আপনি আপনার পোর্টফোলিও সবার সামনে দিতে পারবেন যে হ্যাঁ, অলরেডি আমি জানি এগুলো, অলরেডি আমি এগুলো শিখছি, এগুলো আমি কাজ করতেছি, সো আপনি আমাকে হায়ার করতে পারেন। সো তখন কিন্তু জিনিসটা আরো ইজি হয়ে যাবে আপনার জন্য। এনিওয়েজ, এবার আসে আমরা কিছু টার্মস নিয়ে, সেটা হচ্ছে আইডিই। আপনারা অনেকেই হয়তো আইডিই সম্পর্কে জানেন, অনেকেই হয়তো জানেন না। আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সংক্ষেপে হচ্ছে আইডিই। সো এটা হচ্ছে যেখানে আমরা মূলত প্রোগ্রাম লিখবো, প্রোগ্রাম কোড করব। এটা দুইটা অংশে ভাগ করা, একটা হচ্ছে অ্যানাকোন্ডার আন্ডারে, একটা হচ্ছে পাইটর্চের আন্ডারে। অ্যানাকোন্ডা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যেখানে ওদের ডিস্ট্রিবিউশন সফটওয়্যারগুলো আছে, যেমন স্পাইডার, জুপিটার নোটবুক, আর স্টুডিও। আর স্টুডিও হচ্ছে পিওরলি ডেটা অ্যানালাইসিস নিয়ে। স্পাইডার আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো ধরনের কোড লিখতে পারবেন, অ্যালগরিদম ডেভেলপ করতে পারবেন স্পাইডারে। পাইটর্চ ইউজ করতে পারবেন, পাইটর্চ ভালো, গুড, বাট আমি আসলে স্পাইডার ফলো করি। আমি স্পাইডার আমার কাছে খুব ইজি এবং হ্যান্ডি মনে হয়। স্পাইডারের যে ইন্টারফেস, এটা আমার কাছে খুব মনে হয় যে ভালো, কুল লাগে। তো যদি আপনি স্পাইডার ইউজ করতে চান, তাহলে আপনি anaconda.com-এ যাবেন, সেখানে গিয়ে আপনি এই ফার্স্ট পেজটা দেখতে পাবেন। এখান থেকে প্রোডাক্টসে ক্লিক করলে আপনি অনেকগুলো এখানের মধ্যে ড্রপ ডাউন মেনু আসবে, যেখান থেকে ইন্ডিভিজুয়াল নামে একটা লিঙ্ক থাকবে, সেটা আপনি যদি ক্লিক করেন, তাহলে সরাসরি আপনার অ্যানাকন্ডা আপনার সিস্টেমে বা আপনার ডেস্কটপে বা ল্যাপটপে ইনস্টল হবে। হওয়ার পরে সেটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে একবার রিস্টার্ট দিবেন, দেওয়ার পরে সেটা ওপেন করবেন। ওপেন করলে অ্যানাকোন্ডা নেভিগেটর আসবে। এই অ্যানাকোন্ডা নেভিগেটরটা যদি আপনি ওপেন করেন, তখন দেখবেন যে এখানের মধ্যে সিএমডি প্রম্পট, জুপিটার ল্যাব, জুপিটার নোটবুক, স্পাইডার, কিউটি কনসোল, ব্লু ভিজ, আরো অনেক কিছু আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বার আছে। সো বার মানে হচ্ছে যে নিচে আরো অনেক কিছু আছে, আর স্টুডিও আছে। এখান থেকে আপনি স্পাইডারটাকে ইনস্টল করবেন। ইনস্টল করতে হয়তো 4-5 মিনিট সময় লাগবে।
এবং তখন কিন্তু আপনার নেট কানেকশন থাকতে হবে ল্যাপটপে বা ডেস্কটপে। তখন স্পাইডারের আপডেট ভার্সন এবং লাইব্রেরি ফাংশনগুলোকে সে কি করবে, ওটাকে ইন্ডিকেট করবে, ইনস্টল করবে, করার পরে দেন ইউ আর ওকে। তারপর আপনি সহজেই স্পাইডার দিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি চাইলে পাইটর্চ ইউজ করতে পারেন। পাইটর্চের ওয়েবসাইটে গেলে আপনি এই স্ক্রিন দেখতে পাবেন, এখান থেকে ইনস্টলে ক্লিক করলে সরাসরি পাইটর্চ ইনস্টল হয়ে যাবে। মোটামুটি প্রায় সবকিছু একই ধরনের, কোনো সমস্যা হয় না করতে। জাস্ট এটা ডিপেন্ড করে আপনার ওই মানে এনভায়রনমেন্টের উপরে, যে আপনি কোন এনভায়রনমেন্টে কাজ করতে যাচ্ছেন। ভাই বলেন রিয়াজুল। একটা কোশ্চেন ছিল। বলেন। পা- হ্যাঁ বলেন, শুনছি। পাইসামে করা যাবে না? করা যাবে, করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পাইসামে তো আমি কাজ করি। হ্যাঁ পাইচাল করতে পারবেন, আমি তো বললাম কোনো সমস্যা নেই তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে পার্সন টু পার্সন প্রিফারেন্সের কথা বললাম। আমার প্রিফারেন্স হচ্ছে আমি স্পাইডারে কাজ করতে অভ্যস্ত, আমি দীর্ঘদিন স্পাইডারে কাজ করি, স্পাইডারে আমার ভালো লাগে করতে। এটা হচ্ছে জাস্ট ইউজার এক্সপিরিয়েন্স, মানে ইউজার ডিফাইন্ড। আমি ওইটাতে কাজ করতে আমি কমফোর্ট ফিল করি, দ্যাটস ওয়াই, আর কিছু না। আপনি পাইটর্চও করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। হ্যাঁ। সো পাইথনের লাইব্রেরি গুলো কি আমি আপনাদের এখানের মধ্যে নাম পাই শেখাবো, সাইকিট লার্নের শেখাবো। সাইকিট লার্নের সবকিছু তো শেখানো সম্ভব না, বাট আমি যখন মেশিন লার্নিং মডেল ইউজ করব তখন সাইকিট লার্নের যে সকল লাইব্রেরিগুলো, সেই লাইব্রেরিগুলোকে আমি ইউজ করব। পান্ডাস ইউজ করব, ম্যাটপ্লটলিবের একটা হিউজ ইউজ করব। টেনসরফ্লো আপাতত আমি এই কোর্সের মধ্যে রাখছি না, জুপিটার আমি আপাতত এই কোর্সের মধ্যে রাখছি না। এগুলো একটু অ্যাডভান্স লেভেলে, আমি পরবর্তীতে এগুলোকে হয়তো পরে যদি কোনো একটা কোর্স অফার করি একটু অ্যাডভান্স লেভেলে, তখন হয়তো আমি টেনসরফ্লো অ্যাড করতে পারি। সো এই হচ্ছে মোটামুটি পাইথন লাইব্রেরি, এগুলো নিয়ে আমরা কাজ করব ইন ফিউচার নেক্সট উইক থেকে। সো আমি যারা পরে আসছেন তাদের জন্য আমি আবার একটু বলি, মোটামুটি আজকের লেকচারে যা যা বলা দরকার আমি বলে ফেলছি। আমার এমনিতেই সন্ধ্যা থেকে হঠাৎ করে কাশি হচ্ছে, মানে একটু অসুস্থ ফিল করতেছি, একটু মাঝখানে অনেকবার কাশি দিলাম। তো যাই হোক, আমি একটু বলি যে ব্যাচ সাইজ হচ্ছে খুবই লিমিটেড, মাত্র 12 জন স্টুডেন্ট। সো আর্লি আসলে আর্লি সিট ফিল আপ হবে। যদি কোনো কারণে 12 জনের বেশি হয়ে যায় তাহলে আপনাকে একটু কষ্ট করে ওয়েট করতে হবে পরবর্তী ব্যাচের জন্য। আর পরবর্তী ব্যাচ মেবি আমি মিড অগাস্টের দিকে আবার অফার করতে পারি। এটা আসলে পুরো ডিপেন্ড করতেছে আমার শিডিউলের উপরে, কারণ আমি অলরেডি তিনটা ব্যাচ করাচ্ছি। আবার মেশিন লার্নিং অ্যালগোরিদম বা এই কোর্স ছাড়াও আমি আরো 2টা ডিফারেন্ট কোর্স করাই। তো ওগুলোর জন্য আমাকে শিডিউল দিতে হচ্ছে। আমি বলতে গেলে সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিনই আসলে কমপ্লিটলি বিজি। বিকাল থেকে রাত্রে 11টা পর্যন্ত ক্লাস নিই, আমি রাতের বেলা ক্লাস নিই, দিনের বেলা আমি আমার নিজের পার্সোনাল রিসার্চে কাজ করি। তো এগুলো নিয়ে আসলে আমি বিজি থাকি। তো এখন বর্তমানে যে স্লটটা খালি আছে সোমবার এবং বুধবার, এই সময়টাতে আমি এখন এই কোর্সটা শুরু করছি। পরে যখন আবার আগের কোনো প্রিভিয়াস ব্যাচের স্লট খালি হবে ওই স্লটে তখন আমি মিড অগস্টে আরেকটা হয়তো আমি অন্য টাইমিংয়ে আপনাদের পরে কোনো একটা কোর্সের অফার দিতে পারি। সো আপনারা যদি বুক করছেন পরের ব্যাচের জন্য তাহলে অ্যাডভান্স পেমেন্ট করে বুক করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। লাইফ টাইম স্টুডেন্টশিপ পাবেন, অর্থাৎ আপনি যে কোনো সময় এই কোর্সটা একবার পেমেন্ট করলে পরবর্তীতে যে কোনো সময় আপনি এটা অ্যাভেল করতে পারবেন এই কোর্সটা। ওকে, মাঝপথে ছেড়ে গেলে কোনো সমস্যা নেই। এরকম অনেকে আছে মাঝপথে। আমার একটা স্টুডেন্ট ছিল, সেটা হচ্ছে ব্যাচ 1 এর স্টুডেন্ট, সে পরে ব্যাচ 4 এ এসে জয়েন করছে 2.5 মাস 3 মাস পরে এসে। সো কোনো সমস্যা নেই, জয়েন করতে পারেন। তো যদি আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করেন তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন, বাট এটা শুধুমাত্র আগামী সেকেন্ড উইকে ক্লাস শুরুর আগেই হইতে হবে, পরে করলে হবে না। গ্র্যাড বাঙ্কার কোনো ধরনের কোনো ইনস্টলমেন্ট বা ডিসকাউন্ট অ্যালাউ করে না, এবং এই সিলেবাসটা 3বার রিভাইজ হয়েছে। তো সিলেবাসটা আমি আবার দেখাচ্ছি, আমি অলরেডি এটা বলছি বাট তারপর আমি আবার একটু বলি যে ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 3টা ক্লাসে মডিউল 1, এবং তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থেকে 2টা ক্লাসে বা তার থেকে একটু বেশি ক্লাস লাগতে পারে। মডিউল 3 হচ্ছে ইন্ট্রোডাকশন টু পান্ডাসের নাম পাই, এটা 2টা ক্লাস লাগে সাধারণত, একটা ক্লাস এখানে লিখে দিচ্ছি। এন্ড তারপর এখানে আপনার আছে মডিউল 4 এ ইন্ট্রোডাকশন টু ডেটা ভিজুয়ালাইজেশন, 3টা ক্লাস। এখানের মধ্যে ডেটা ভিজুয়ালাইজেশনের যত ধরনের কমন যেগুলো আছে সেগুলো আমি সবই দেখাবো, সবই শিখাবো। অ্যান্ড দেন মেশিন লার্নিং মডেল শুরু করবো মডিউল 5 থেকে, যেখানে একদম বেসিক এবং কমন হচ্ছে রিগ্রেশন দিয়ে আমি স্টার্ট করবো এবং নাইভ বাইস অ্যালগরিদম দিয়ে আমি শুরু করবো, যেখানে আমি বায়াসিয়ান অ্যালগরিদম, বায়াসিয়ান থিওরাম, লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, এই জিনিসগুলো আমি শেখাবো। এবং তারপর একটু ডিপে যাব, আপনাদেরকে নিয়ে আরো গভীরে ঢুকে তারপর সেখানে মেশিন লার্নিং এর অ্যালগরিদম গুলো শেখাবো, যেখানে সুপারভাইজ আনসুপারভাইজ মেশিন লার্নিং এর টেকনিক, ট্রেনিং টেস্ট ডেটা, কেমিন্স ক্লাস্টারিং, কেমিন্স ভ্যালিডেশন, ডিসিশন ট্রিজ, এনসেম্বল লার্নিং, কেএনএন ক্রস ভ্যালিডেশন। এবং যখন এগুলো আমি বুঝাবো এখানে কিছু থিওরি ক্লাস থাকবে
থিওরি ক্লাস বলতে একদম 1.5 ঘন্টা থিওরি ক্লাস তা না, প্রত্যেকটা প্রোগ্রাম শেখানোর আগে, প্রত্যেকটা অ্যালগরিদম শেখানোর আগে আমি অন্তত 10 থেকে 15 মিনিট আপনাদেরকে কিছু থিওরি বুঝাবো পিপিটি স্লাইড দিয়ে, তারপর আমি মূলত কোডিং এ যাব। বিকজ বেসড অন মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমি যদি সরাসরি কোডিং এ চলে যাই, যেতে পারি, কোনো সমস্যা নেই, বাট অনেক কিছু আপনারা বুঝবেন না, আপনাদের মাথার উপর দিয়ে যাবে। সেই জন্য আমি যেটা পরবর্তীতে যেটা অ্যাড করছি, কিছু পাওয়ার পয়েন্ট স্লাইড, কিছু পিডিএফ বই বা কিছু বিভিন্ন লিঙ্ক আপনাদেরকে আমি দিব, যে আপনারা এখান থেকে প্রথমে ইনিশিয়াল আইডিয়াটা নেন, তারপর আমি কোডিং এ হাত দিব, যাতে আপনাদের একটা প্রথমে ইনিশিয়াল কিছু আইডিয়া থাকে যে ওকে তাহলে এটা কি নিয়ে কাজ হচ্ছে, আমরা কেন করতেছি, এটার একটা প্রোগ্রাম অ্যালগরিদম ধুম করে লিখলাম তা কিন্তু না, এগুলোর পিছনে কারণ থাকে, কেন, ওটার প্রবলেম স্টেটমেন্টটা কি, কোথায় অ্যাপ্লাই করতেছি, কিভাবে অ্যাপ্লাই করতেছি, ডেটা সেটটা কিরকম হইতে হবে। ডেটা সেট আমি যে কোনো ডেটা সেট ইউজ করতে পারবো না। আপনারা হয়তো জানেন কি জানি না, আপনারা এরকম কি কোনো জিনিস শুনছেন যে ডেটা খারাপ ডেটা আছে আবার ভালো ডেটা আছে, ডেটার মধ্যে খারাপ ভালো ব্যাপার আছে, এরকম কোনো জিনিস শুনছেন আপনারা? কেউ কি শুনছেন কখনো খারাপ ডেটা ভালো ডেটা? মনে হয় শুনেন নাই। না ভাই শুনে নেই। তো হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি। এটাটা তো ক্লিনিং করতে ডেটাকে ক্লিনিং করতে, ডেটা যদি খারাপ ডেটা হয়, মানে ধরা যাক একটা কলাম, সেই কলামের মধ্যে আপনি জানেন যে এখানে সব হচ্ছে ইনফরমেশন থাকে না, ইনফরমেশন গুলো হয়তো মিসিং থাকতে পারে, কোনো জায়গায় কোনো রোতে কলামের ভ্যালু মিসিং থাকতে পারে, বা লেটস সে আমি ধরলাম আমি জানি যে ওই কলামটার মধ্যে সব হচ্ছে ডেসিমাল ভ্যালু, হুইচ ইজ 00 থেকে 1 এর মধ্যে থাকবে, সব হচ্ছে ডেসিমাল পয়েন্টে 0.6 0.65 0.7 এরকম থাকবে। যদি কোনো কারণে তার ভিতরে 4 ডিজিট বা 5 ডিজিটের যদি ডেটা চলে আসে, ডেটা পয়েন্ট চলে আসে ভুলবশত, তাহলে বুঝতে হবে যে ওই ডেটার মধ্যে সমস্যা আছে, তখন ওই ডেটাকে ক্লিন করতে হয়, ওই ডেটাকে বিভিন্ন ভাবে ফিল্টার করতে হয়, ম্যানিপুলেট করতে হয়। এই কাজগুলো করার জন্য কিন্তু আমি তখন পান্ডাস এবং নামপাইকে ইউজ করি। সো এই জিনিসগুলো কখন কোন ধরনের প্রবলেমগুলো আসতে পারে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো, এবং সেগুলোকে কিভাবে সলভ করতে হয় সেই ব্যাপারগুলো আপনাদেরকে আমি শেখাবো। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই স্ট্যাটা আর পাইথনের মধ্যে কি অনেক ডিফারেন্স? না, খুব একটা ডিফারেন্স না। স্ট্যাটাটা হচ্ছে আপনার পিওরলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস জন্য, আর পাইথন আপনি ওভারঅল সব কাজে ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। না ভাই স্ট্যাটাতে ইয়া করা হইছে তো অ্যানালাইসিসের জন্য হ্যাঁ, একটু জিজ্ঞেস করলাম। আপনি স্ট্যাটাতে একদম পিওরলি অ্যানালিসিস করতে পারবেন, বাট আপনি যদি ডিপ লার্নিং বা হচ্ছে মানে ডিপ লার্নিং ছাড়া মনে করেন যে আপনি যদি মেশিন লার্নিং এর কমপ্লেক্স মডেল তৈরি করতে চান, আপনি স্ট্যাটাতে করতে পারবেন না, তখন আপনাকে পাইথন আসতে হবে। পাইথন হচ্ছে আপনার মানে এটা হচ্ছে ওভারঅল প্রায় সবকিছু সব ধরনের কাজের জন্য হ্যান্ডি, খুবই ইজি। বাট আপনি যদি স্পেসিফিক কাজের জন্য যান, তখন সেক্ষেত্রে আপনি আর স্টুডিও বা স্ট্যাটা ইউজ করতে পারেন। স্পেসিফিক ডেটা অ্যানালাইসিস করতে চান, পাইথনও করতে পারবেন, পাইথনও সেম রেজাল্ট আসবে, বাট পাইথনের হাতটা হচ্ছে অনেক বড়, পাইথনে আরো অনেক কিছু করা যায় যেটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্য সফটওয়্যারে করতে পারবেন না। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আচ্ছা, পসিবল স্কেডিউল আমি অলরেডি বলে দিছি, এটা আপনারা অলরেডি জানেন যে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আগামী পরশুদিন হচ্ছে একটা ফ্রি ক্লাস, এবং লাস্ট ডেট অফ কনফার্মেশন হচ্ছে 31 জুলাই। এটা হচ্ছে লিটারালি 31 জুলাই, বাট আপনারা যদি কালকে থেকে শুক্রবার বা শনিবারের মধ্যে যদি শেষ করতে পারেন, যারা আগে করবেন তাদেরকে আগে আমি অ্যাড করে নিব। যত আর্লি এটা শেষ হবে তত আমার জন্য বেটার, আপনার জন্য বেটার। আর পেমেন্ট গেটওয়ে, এই নাম্বারটা আমি আপনাদেরকে যে নাম্বার থেকে কল দিয়েছি ওইটাই হচ্ছে আমার নাম্বার, এটাই হচ্ছে আমার পেমেন্ট গেটওয়ে। গ্র্যাড বাংকার থেকে এটাই পেমেন্ট গেটওয়ে এই কোর্সের জন্য। বিকাশ, রকেট, নগদ তিনটাই আছে। এবং আমি 1 আগস্টের আগে যদি এমন হয় যে কালকের মধ্যে আপনারা 4-5 জন যদি কনফার্ম করে ফেলেন, পেমেন্ট কমপ্লিট করে ফেলেন, তাহলে হয়তো কালকে আমি নতুন পেইড গ্রুপ তৈরি করে ফেলবো, এবং ওই পেইড গ্রুপে শুধুমাত্র তাদেরকেই রাখবো যারা কিনা পেমেন্ট কনফার্ম করবেন। কোনো পার্শিয়াল পেমেন্ট বা কোনো ইনস্টলমেন্ট গ্র্যাড বাংকা অ্যালাউ করে না। সো সেক্ষেত্রে আমার উপর যথেষ্ট মানে আমার উপর আর কি এটা রেস্ট্রিকশন আছে, আমিও কাউকে অ্যালাউ করতে পারবো না। তবে হ্যাঁ, এখানে আপনি রেফার করতে পারবেন, রেফার করলে কিছুটা ছাড় পাওয়া যাবে। আর যদি আপনার প্রবলেম থাকে তাহলে আপনি হয়তো কি বলে আপনি পেজে নক করতে পারেন, পেজে অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন, তারা যদি কোনো কারণে তারা যদি বলে তাহলে সেক্ষেত্রে আপনি কম পেমেন্ট করতে পারবেন। ইট ডিপেন্ডস অন দি সিচুয়েশন। এরপর হচ্ছে ক্লাস শুরু হবে 2 আগস্ট থেকে, এবং এটা 2.5 মাসে যতদিন যায় ইনশাল্লাহ আমরা ক্লাসটা শেষ করব, কমপ্লিট করব। আর পরবর্তী যদি আমার কোনো একটা স্লট খালি হয় তখন সেক্ষেত্রে আমি অগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে পরের ব্যাচে অ্যানাউন্সমেন্ট দিব।
তো রোড টু ডেটা সায়েন্টিস্ট হতে গেলে আমাকে কি কি শিখতে হবে, এটা অনেকে বলে। লাস্ট ক্লাসে মেবি ডেমো ক্লাসে কে যেন জিজ্ঞেস করছেন যে ভাই আমাকে একটু গাইডলাইন দেন। সো গাইডলাইন তো আসলে ডিটেলস অনেক কিছু বলা যায়, বাট আমি যদি একটু ছোট করে বলি জাস্ট এক লাইনের মধ্যে, আপনাকে যদি ডেটা সায়েন্টিস্ট হতে হয় আপনাকে ম্যাথের ফান্ডামেন্টাল জানতে হবে। ম্যাথের ফান্ডামেন্টাল জানার সাথে সাথে স্ট্যাটিস্টিক্স জানতে হবে, প্রোগ্রামিং তো অবশ্যই জানতে হবে, মেশিন লার্নিং মডেল ডেপ্লয়মেন্ট করার ওয়ে জানতে হবে, মডেল লিখা কোডিং করা শিখতে হবে, জানতে হবে, ভিজুয়ালাইজেশন শিখতে হবে, বিগ ডাটা অ্যান্ড ডাটা ইনজেকশন মানে ডাটাকে ইনপুট দিয়ে সেটাকে অ্যানালাইসিস করার কাজ, এবং বিভিন্ন টুলসের ইউজ শিখতে হবে। এই কাজগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারেন তবে আপনি একটা সময় গিয়ে ডেটা সায়েন্টিস্ট হিসেবে নিজেকে আবির্ভূত করতে পারবেন বা ওই রিলেটেড জবগুলো বা কাজগুলো করতে পারবেন। আমি আপনাদেরকে ওয়েটা শিখাই দিচ্ছি, আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিব একদম বেসিক লেভেল থেকে, যে গাইডলাইনটা ফলো করে আপনি পরবর্তীতে আরো অন্য কিছু অ্যাচিভ করতে পারবেন, শিখতে পারবেন। তো ইটস অলরেডি 8:42, 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়ে গেছে। আমি এখন আগামী 20 মিনিটের জন্য 9টা পর্যন্ত আপনাদের জন্য আমি কোশ্চেন আনসার সেশন ওপেন করলাম। আপনারা যাদের যা যা কোশ্চেন আছে আমাকে করতে পারেন, ইটস আপ টু ইউ। এখন আমি আপনাদের কাছে মাইক ছেড়ে দিচ্ছি, বলেন কি কোশ্চেন। ভাইয়া কোশ্চেন দেখতে এখন মাথায় নাই আপাতত, যা আর কি যতক্ষণ প্রেজেন্টেশন ছিল ইট ওয়াজ রিয়েলি নাইস প্রেজেন্টেশন। আর হচ্ছে হ্যাঁ, আমিও হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না, বাট তারপরও আমার হচ্ছে ডেটা অ্যানালাইসিস বা ডেটা নিয়ে আমার প্রচুর কাজ করতে হয়, এই মানে হেলথ রিলেটেড ডেটা নিয়ে। সো ইন্টারেস্টিং লাগতেছে, সো থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি যদি জয়েন করি অনেক কিছু শিখতে পারবো, এটাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ? নাজমুল ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আরে নাজমুল ভাই, আমাদেরকে যদি একটু আপনার ফ্রিল্যান্সিং এ হলো গিয়ে পাইথনের যে মানে প্র্যাকটিক্যাল যে ওগুলো ওয়ার্ক যেগুলো বা জব যেগুলো আছে, দুই একটা এক্সাম্পল যদি একটু দেখাতে। আমি তো আসলে নিজে ফ্রিল্যান্সিং করি না, ওই ব্যাপারে তো আসলে খুব একটা ভালো আইডিয়া নেই। তবে আপনি আপওয়ার্ক, তারপরে স্কিল শেয়ার, বা হচ্ছে আপনি ফাইবারে দেখতে পারেন। ওখানে আপনার বিভিন্ন ডেটা অ্যানালাইসিসের কিছু কাজ থাকে বা মেশিন লার্নিং মডেল ডেভেলপমেন্টের কিছু কাজ থাকে ফ্রিল্যান্সিং এ, ওখানে আপনি চেক করতে পারেন। এখন তো ভাই ইনিশিয়ালি আসলে কিছুই জানি না প্রোগ্রামের, এখন দেখেও হয়তো বুঝতে পারবো না। হ্যাঁ, তো ওইখানে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট দেয়া থাকে যে এই জবটা করতে গেলে আপনাকে অমুক অমুক জিনিস শিখতে হবে। লেটস সে ওখানের মধ্যে বললো যে নামপাই বা পান্ডাস বা ম্যাটপ্লটলিব শিখতে হবে বা জানতে হবে, তখন কিন্তু আপনার একটা আইডিয়া হবে যে ওকে ফাইন, এই টপিকগুলো আমার শেখা উচিত। তো শিখতে গেলে আমি কোথাও কোথাও শিখতে পারবো, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওকে ফাইন, তাহলে এই কাজগুলো করতে গেলে আমার শিখতে হবে, এবং কোথায় শিখতে পারবো আপনি খুঁজতে পারবেন, খুঁজে বের করতে পারবেন যে এর কাছে আমি শিখতে পারি। তারপরে ভাই আমি একটু প্রিফার করব, আমরা যখন পোস্টটা যখন রানিং করব, আমাদেরকে যদি দুই একটা হলো কি জাস্ট এক্সাম্পল, একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক যদি আমাদেরকে একটু দেখাবে। প্র্যাকটিক্যাল ওয়ার্ক বলতে আমি যেই মানে মডেলগুলো দেখাবো বা অ্যালগোরিদম দেখাবো, এগুলো সবই হচ্ছে রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করব, এবং আমি এই অ্যালগোরিদমগুলো বা মডেলগুলো কিভাবে আসছে বা কেন আসছে এগুলোর পিছনে ব্যাখ্যা আমি দিব। এবং এগুলো প্রত্যেকটাই যদি আমি বলি যে কাইন্ড অফ শর্ট প্রজেক্টের মতন, ছোট ছোট প্রজেক্ট ওয়াইজ কাজগুলো, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বাকি আর কেউ? শুনতে পাচ্ছি না, কে? ভাইয়া আমি তাসমিয়া চৌধুরী। হ্যাঁ তাসমিয়া বলেন। ভাইয়া আমার একটু মানে জানা দরকার ছিল যে ডেটা ইঞ্জিনিয়ারের মানে রেসপন্সিবিলিটি গুলো কি কি। ডেটা ইঞ্জিন রেসপন্সিবিলিটি, একটু পিছনে যাই। ওকে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে বিল্ড ডেটা ড্রাইভেন প্ল্যাটফর্ম, মানে ডেটা ড্রাইভেন বলতে হচ্ছে যে আমি ডেটাকে ইনপুট দিলে অটোমেটিক্যালি আমাকে রেজাল্ট আউটপুট দিবে। তারপর হচ্ছে অপারেশনালাইজ অ্যালগোরিদমগুলোকে অপারেশনালাইজ করা, মানে অ্যালগোরিদম হচ্ছে আমি জাস্ট বুকিশ নলেজ বা হাতে কলমে করলাম তা কিন্তু না, ওগুলোকে আমি কোডের মাধ্যমে অপারেশনালাইজ করব, এবং মেশিন লার্নিং মডেলকে আমি ডেভেলপ করব, তৈরি করব, এবং আমি ডেটাকে ইন্টিগ্রেট করে আমি ক্রস চেক করে দেখব যে মেশিন লার্নিং মডেলে এই ডেটাগুলো আমার কতটুকু কাজ করতেছে, বা এটার পারফরমেন্স মেজার করবো, এফিসিয়েন্সি মেজার করবো, এবং সেটা করতে গিয়ে বিভিন্ন প্যারামিটার নিয়ে আমি কাজ করবো, প্যারামিটার কমাবো বাড়াবো বা বিভিন্ন জিনিস অ্যাড করবো বাদ দিব, এই সবগুলো কাজ আমি করতে পারি ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে।
ওকে। আচ্ছা ভাই, মানে এখানে যে যে পার্ট গুলো দেখলাম, হুম। তো সেটা হচ্ছে আমি যেটা শিখতে আমি এই জব মানে অপরচুনিটি পেতে পারি এরকম কিছু, জি, এই রিলেটেড জবগুলো আপনি করতে পারেন। মানে যেমন আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। ভাইয়া, এই স্লাইডটা একটু পিছনে নেন, মানে পিছনে সরি সামনে নিয়ে নেক্সটে, মানে নেক্সটে আরেকটু নেক্সটে যান। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কতগুলা শিখছি আমরা, মনে করেন ওই যে পান্ডাস দেখাইছেন, আরো কিছু কিছু আইটেম দেখাইছেন যে এই এই প্রোগ্রামের আন্ডারে এইটা। এগুলো করবে। হ্যাঁ, ইয়েস, এখানে আপনার টেনসর ফ্লো আর হলো যে জুপিটার হ্যাঁ। বলেছেন যে এটা লাগবে না, এটা অ্যাডভান্স লেভেল। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি মানে আমাদের সচরাচর কাজ তো লাগে পাইথনের সবকিছু মিলেই তো দেয় না, যেগুলা মার্কেট প্লেসের জব যেগুলো আছে বা কাজ যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ। তো সেখানে যদি আমাদের এই রিলেটেড যদি কোনো কিছু প্রোগ্রামিং যদি থাকে, তখন তো দেখা যাবে যে আমরা এটাকে আর সলভ করতে পারছি না বা আমরা আগাতে পারছি না। তখন কি করা যায়? তখন আই থিঙ্ক আমি হয়তো আপনাদেরকে কোনো রিসোর্স দিতে পারি যে টেনসরফ্লো শেখার জন্য আপনারা এখান থেকে শিখতে পারেন। কোনো একটা বই পিডিএফ আপনি দিতে পারি, কোনো একটা হয়তো মেবি একটা ইউটিউব চ্যানেল আপনাকে দিলাম যে আপনি এখান থেকে দেখেন কিছু বুঝতে পারেন কিনা, শিখতে পারেন কিনা। আপনি আমার হয়তো রিসোর্স আপনাকে কিছু দিলাম। আচ্ছা, বেসিক ধারণা তো একটা পেতে পারি নাকি? হ্যাঁ, চেষ্টা করবো আমি দেওয়ার। মূলত ব্যাপারটা হচ্ছে কি যে মানে এটা যেহেতু বেসিক লেভেলের কোর্স, সেই জন্য আমি ইচ্ছা করে এগুলোকে আমি বাদ দিচ্ছি, কারণ এগুলো যদি অ্যাড করি তাহলে আর বেসিক লেভেলের কোর্স থাকে না। আর তখন সেক্ষেত্রে কোর্সের ডিউরেশনটা আসলে 2.5 মাসে হয় না, তখন এটা 3 মাস বা 3.5 মাস চলে যায়। এত বড় ডিউরেশনের একটা কোর্স আসলে মানে হয় না জিনিসটা, মানে এটাতে আপনিও বোর হয়ে যাবেন, আমিও বোর হয়ে যাবো একটা মুহূর্তে গিয়ে। সো এগুলো হচ্ছে কি ছোট ছোট জিনিসগুলোকে আপনার আলাদা আলাদা ভাবে শেখানোর কাজটা করানো হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তারপর আর কেউ? আর ভাইয়া হুম। ডেটা সায়েন্সটা শেখার জন্য আমার মেইনলি ল্যাপটপের কনফিগারেশন নর্মাল কনফিগারেশনই হবে, কোনো সমস্যা নেই। নর্মাল কনফিগারেশন। পেন্টিয়াম 4 হলে আবার হবে না কিন্তু, মানে নর্মাল ডুয়েল কোর কোর i3 কোর i5 হলেই হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, মানে এক্সটার্নাল র্যাম ট্যাম কিছু না না প্রবলেম না, করলে খুবই নর্মাল না। সমস্যা এই নেই? 4 GB র্যাম দিয়ে আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, জানা ছিল আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। সজীব। আহ, সজীব, জি ভাইয়া। ভাইয়া আপনি পে সিস্টেম ভাই, ব্যাংকের কোনো সিস্টেম আছে মানে বিকাশ রকেট নগদ বাদে? ব্যাংকের আছে, একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ওটা দিতে হবে। জি, ব্যাংক হলে মানে আমার জন্য ইজি হয় ট্রান্সফার করতে আর কি পেমেন্টটা। আমি তাহলে আসলে ওইভাবে তো আসলে কেউ ট্রান্সফার করে না। আপনি হয়তো প্রথম এক ব্যক্তি যিনি এই এতগুলা কোর্সের মধ্যে আপনি প্রথম বললেন। সবাই তো আসলে ফোনেই মোবাইল ট্রান্সফার করে। তো তো আমার ব্যাংকের একটা আচ্ছা অ্যাকাউন্ট আচ্ছা, আছে, সেটা আমি আপনি আমাকে একটু নক করেন, অথবা আমি না হলে ওই গ্রুপের মধ্যে দিয়ে দিব। তো সেটাও করতে শিওর পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমাকে একটু শিওর শিওর। আগে জানাই দিয়েন যে আপনি কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে দিচ্ছেন, বা এটা আমি একটু ক্রস চেক করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার ওই ডিটেলসটা দিয়ে দিব। আমার জি। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট থেকে যাবে, তো তো আমার মানে ব্যাংক হলে আমার জন্য বেশি ভালো হয়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে। আর কেউ? আমি কি এখন জিজ্ঞেস করব? নিয়ামুল, রোহিত, সৌরভ, কথা বলেন না কেন আপনারা? ভাই আমার একটাই বলার ছিল, যেটা ভাই আপনাকে হয়তো বা বলছিলাম, ভাই ওইটা একটু, ভাই ওই যে অ্যাডভান্স যেটা এলএসটিএম জিআরই, ভাই এটা একটু লাস্টে আমাকে একটু গাইড করে দিন কিভাবে করা যায় আর কি। আচ্ছা, ঠিক আছে। ওই জিনিসগুলো আসলে ইনফ্যাক্ট মানে আমিও অতটা ভালো আমার আইডিয়া নাই, মানে টু বি অনেস্ট। আইডিয়া থাকলে আপনাকে হয়তো আমি বলতে পারতাম। আপনি যেগুলো বললেন এগুলো আসলে স্পেসিফিক কিছু প্রবলেমের জন্য, মানে অতটা স্পেসিফিক তো আসলে আমি ওইভাবে করাই না। আমার নলেজগুলো যা আছে সব জেনারেলাইজ নলেজ। না ভাই ওই মানে আমাদের স্যার উনি বললো যে মানে আমাদের তো স্টক মার্কেট নিয়ে কাজ, তো তো ওখানে আর কি নর্মাল ডিগ্রেশনটা কাজ করে না, তো জিআরইউ নাকি পারফেক্ট প্রেডিকশন রেজাল্ট দেয়। এখন আমি তো অত ডিটেইলস জানি না, এর জন্য আর কি আচ্ছা, ওটা আমাকে বলতে ফুল মিনিং বলেন তো, GRE। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট রিকারেন্ট ইউনিট। রিকারেন্ট ইউনিট। হ্যাঁ হ্যাঁ।
ইউনিট ইউ হ্যাঁ হ্যাঁ ইউনিট। GRU ও আচ্ছা হ্যাঁ আচ্ছা যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট হতো তাহলে আপনি হয়তো আপনাকে আমি একটা আইডিয়া দিতে পারতাম, বাট গ্রেডিয়েন্ট রিকারেন্ট ইউনিট তো আমার কাছে একটু একটা নিউ টার্ম মনে হচ্ছে, একটু দেখতে হবে, ঘাটাঘাটি করতে হবে। ওকে, তারপর আর কেউ? কুইক কুইক কুইক, আমার 9:30 তে আরেকটা ক্লাস আছে। ভাই আমার লাস্ট কোশ্চেন অ্যাকচুয়ালি, মানে এখন মাত্র জিজ্ঞাসা করতে মনে হলো আর কি, হুম যে আমার যতটুকু প্র্যাকটিস মানে দেখাবেন বেশি মানে যত সময় দিব তত বেশি স্কিলফুল হব। এক্স্যাক্টলি। বাট আমি একটা জব করতেছি, তো তো আমার জানা দরকার ছিল যে আমার ডেইলি কতটুকু সময় দিলে আমি মানে বেশি সময় দিলে আমি ভালো স্কিলফুল হতে পারবো। সপ্তাহে 2 দিন আর এটা শিখতে সময় সপ্তাহে 2টা ক্লাস থাকবে, 1.5 ঘন্টা, আর এটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে তো হচ্ছে। হুম ওকে, আর কেউ? ভাইয়া আপনি কি আমাদেরকে প্র্যাকটিস ফাইলগুলো কি দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, আমি সবই দিয়ে দিব, কিছু হাতে রাখবো না। আমি কি কি দিব আপনাদেরকে বলি, ঠিক আছে? আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই। ধরেন আমি একটা ক্লাস নিচ্ছি, এই ক্লাসের যে প্রোগ্রাম ফাইল থাকবে হুইচ ইজ .py ফাইল, এই পাই ফাইলটা আপনাদেরকে আমি দিব। যদি ওই ক্লাসের মধ্যে আমি কোনো পিপিটি স্লাইড যদি আমি আপনাদেরকে দেখাই, জাস্ট কোনো একটা থিওরি দেখাচ্ছি শেখানোর জন্য, ওকে, ফর এক্সাম্পল 10 মিনিট একটা থিওরি দেখানো শেখানোর জন্য, আমি ওই পিপিটি ফাইলটা দিয়ে দিব। পিপিটি বা ধরেন এটা হচ্ছে পিডিএফ এ কনভার্ট করে আপনাকে দিয়ে দিব। আর ভিডিও যে লেকচার থাকবে, ভিডিও রেকর্ড ফাইল, সেটা আপনাদেরকে আমি দিয়ে দিব। আর যদি এমন হয় যে কোনো একটা বাইরের কোনো একটা সোর্স, মানে ধরুন যে কোনো একটা সার্টিন টপিক এটা ভালো মতো বোঝার জন্য আপনাদের কোনো একটা রেফারেন্স বই লাগবে, ঠিক আছে? তো যদি কোনো একটা রেফারেন্স বইয়ের প্রয়োজন হয়, আমি সেই বইয়ের লিঙ্কটা বা চ্যাপ্টার নিয়ে আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা নিজেরা বাসায় পড়তে পারেন। আপনাদেরকে আমি এই জিনিসগুলা প্রোভাইড করব। ভিডিওটা শুধুমাত্র যাবে ইউটিউবে, আর বাকি যা যা আছে সেগুলো সবই যাবে একটা গুগল ড্রাইভে, একটা ডেডিকেটেড গুগল ড্রাইভ। সো গুগল ড্রাইভটা আমি শুধুমাত্র আপনারা যারা জয়েন করবেন, যারা পেমেন্ট করবেন, শুধুমাত্র তাদের ইমেলগুলো ওখানের মধ্যে অ্যাটাচ করা থাকবে, অন্য কেউ সেই গুগল ড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন না। তো আপনারা ওই গুগল ড্রাইভের মধ্যে আমি বাকি সবগুলো ফাইল ক্লাস ওয়াইজ দিয়ে দিব, ক্লাস শেষ হবে এবং আমি এটা আপডেট করে দিব, এবং ক্লাসের পরে আমি বলে দিব, যখন আমি আপডেট করবো আমি জাস্ট খালি মেনশন করে দিব যে ফাইল আপডেটেড। আপনি ওই গুগল ড্রাইভের যে লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কটা আপনার ব্রাউজারে আপনি বুকমার্ক করে রাখবেন। যতবার তারা আপনাকে প্রত্যেকবার গুগল ড্রাইভের লিঙ্ক আমার শেয়ার করার প্রয়োজন পড়বে না, একবার শেয়ার করে দিব, ওটা আপনি বুকমার্ক হিসেবে রেখে দিবেন স্মার্ট ওয়েতে, ঠিক আছে? এগুলো সব স্মার্ট ওয়েতে কাজ। আমি জাস্ট আপনাকে বলবো যে ডিয়ার ওয়াল ক্লাসের ভিডিও এবং ফাইলস আপলোডেড, আপনি জাস্ট বুকমার্কে ওখানে ক্লিক করবেন, ঢুকবেন, দেখবেন যে আপলোড হয়ে গেছে। এবং ইউটিউবের আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে ঢুকবেন, তবে ওই লিঙ্কটা আপনার ইমেলের লিঙ্কটা হতে হবে, যে ইমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন বা যে ইমেল দিয়ে আপনি পেমেন্ট করবেন, মানে জাস্ট আপনার যে নাম্বার থাকবে আমাকে যেটা দিবেন, সেটার বাইরে অন্য কিছু অ্যাক্সেস করতে পারবেন না, ওটা প্রাইভেট ভিডিও থাকবে। এই তো। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ নিয়ামুল বলেন, শিওর। হ্যাঁ ওই যে আমরা ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ডাটা নিয়ে যখন আমরা কাজ করি, তখন আমি যে প্রবলেমটা করতে বেশি ফেস করি সেটা হচ্ছে হলো প্রোগ্রামিং এ মেমোরাইজ করা আর কি, যে আমি যখন এই কাজটা করব তখন এই ক্ষেত্রে ইউজ করতে হয় আর কি। তখন দেখা যাচ্ছে বিভিন্ন লাইব্রেরি ঘাটাঘাটি করলে অথবা ইউটিউব গুগল যখন আমরা সার্চ করি, দেখা যাচ্ছে একই কাজ বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে করছে। এখন এটা মেমোরাইজ করা অথবা এটা নোটেট করা যে হ্যাঁ এই কাজটা আমি এভাবেই করব, এই ইউনিকেই করবো আর কি। সেক্ষেত্রে আপনি ভাই কোনো হ্যান্ড রাইটিং নোট অথবা কোনো এরকম কোনো সিস্টেম আছে কিনা যে হ্যাঁ আমরা ডাটা সায়েন্স করতে গেলে আমার এই রিলেটেড কিছু কিছু জিনিস হ্যাঁ অনেক হিউজ পরিমাণে লাগবে, বাট এই রিলেটেড কিছু জিনিস আপনি মেমোরাইজ করতেই হবে, এগুলো ছাড়া আপনি হয়তোবা আগাইতে পারবেন, অথবা এরকম কোনো কিছু আপনি দিবেন কিনা? এরকম কিছু বলতে যে লাইব্রেরি ফাংশনের যে লিস্ট আছে বা মডিউলের যে সকল মেথডগুলো লিস্ট আছে, সেই লিস্ট আপনাদেরকে আমি দিব। সেই লিস্টের যে সিনট্যাক্সটা আছে, যে আর্গুমেন্টগুলো কেমনে ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সেগুলো আপনাদের আমি দিব। কিন্তু আমি যেটা মনে করি যে এক একটা প্রোগ্রামের জন্য এক এক ধরনের ওয়েতে কাজ করা উচিত। সো
লেটস সে কিছু কমন মেথডস আছে, যেমন আমি যদি বলি ফর লুপ, কারণ ফর লুপ বা এই ফিল স্টেটমেন্ট দিয়ে আপনি অনেক ধরনের প্রোগ্রামের কাজ করতে পারবেন। আবার কিছু কিছু মেথড আছে যে মেথডটা আপনি শুধুমাত্র ওই একটা কাজের জন্য করতে হবে। যেমন আমি যদি বলি ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, শুধুমাত্র ডিসিশন ট্রি ক্লাসিফায়ার জন্য এটা কাজ করবে, এটা কিন্তু বায়াসেন নেটওয়ার্কে বায়াসেন মেথডের জন্য কাজ করবে না। বা আমি যদি বলি যে মন্টে কার্লোর জন্য, মন্টে কার্লো সিমুলেশন করার জন্য আমি সেই মেথডটা আমি ইউজ করবো পাইথনে, ওইটার যে ফাংশন বা ওইটার যে মডিউলটা সেটা কিন্তু অন্য অ্যালগোরিদমে কাজ করবে না। সো ওই সকল ক্ষেত্রে পার্টিকুলার প্রবলেমের জন্য অ্যালগোরিদম গুলো ফিক্স আছে। অ্যালগোরিদম বলতে ওইটার লাইব্রেরিটা ফিক্স আছে, বাট আপনি ওটাকে কিভাবে ডেপ্লয় করবেন, ডেপ্লয়টা আপনার নিজের উপরে। আপনি সেটা 1 to 1 1 by 1 করতে পারেন, আপনি সেখানে লুপ চালাতে পারেন, আপনি সেখানে একটা ফাংশন ডিফাইন করতে পারেন, আপনার মানে ফাংশন ডিফাইন করে সেখানের মধ্যে আপনি নিজের সুবিধা মতো এখানে কাজ করতে পারবেন। সো এটা হচ্ছে ভ্যারিয়াস ওয়েতে করা যায়। আমি যেটা দেখলাম যে আপনাদের আমাদের যে একটা মানে ওয়েবসাইট আছে ক্যাগি ক্যাগি নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে দেখলাম ওরা ক্যাগের ওয়েবসাইট আছে, দেখা যাচ্ছে ওরা বিভিন্ন ডাটা নিয়ে যখন কাজ করে, তখন আমি যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি, ওরা যে কোডিং গুলো আর কি ওইখানে দেয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে ওইটা মেমোরাইজ করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায়। দেখে একই প্রোগ্রাম ওরা বিভিন্ন জন বিভিন্ন রকম করে করতেছে। হ্যাঁ, কারণ ঠিক আছে, কারণ ওই প্রবলেমটা এক একজন এক একভাবে থিঙ্ক করতেছে, এক একজন এক একভাবে সেটা মানে আপনাকে দেখাচ্ছে। সো ওইখানের মধ্যে দেখবেন যে কারো কারো প্রবলেম, কারো কারো প্রোগ্রামটা হচ্ছে 30 লাইনের, কারো কারো প্রোগ্রামটা হচ্ছে 20 লাইনের, কারো কারো প্রোগ্রাম 50 লাইনের। সো এটা হচ্ছে, এটা এফিসিয়েন্সি ব্যাপার আছে যে আপনি কত দ্রুত কত এফিশিয়েন্ট ওয়েতে প্রোগ্রামটা লিখতে পারতেছেন, কত মানে আপনি হয়তো যেটা সবার বাকিরা কেউ লিখতেছে 50 লাইনে, আপনি সেটাকে 30 লাইনে নিয়ে আসলেন, যেটা আপনার জন্য বেনিফিট, মানে আপনি এটাতে এফিশিয়েন্ট, ঠিক না? সো এটা তো আসলে প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে করতে আসবে। তো প্র্যাকটিস যখন আপনি একটা প্রোগ্রাম নিয়ে যখন আপনি বারবার কাজ করবেন, যখন আপনি বারবার ইউজ করবেন, তখন কিন্তু আপনার মাথায় কাজ করবে যে আচ্ছা এই লাইনগুলোকে যদি আমি একসাথে শর্ট করে ফেলি বা যদি আমি অমুক মেথডটা ইউজ করি, তাহলে তো আমার 3 লাইন লাগে না, 1 লাইনে হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল আমি যদি জাস্ট সিম্পলি একটা ফর লুপের একটা প্রোগ্রাম যদি লিখি এবং সেখানে যদি আমার 6টা লাইন থাকে, আমি যদি এটাকে জাস্ট লিস্ট কম্বিনেশন ইউজ করি, লিস্ট কম্বিনেশন নট লিস্ট, লিস্ট কম্বিনেশন ইউজ করে, তাহলে আমি এটা 2 লাইনে করতে পারি। আর আমি আপনাদের কিন্তু প্রথমে ফর লুপের 6 লাইন শেখাবো, শেখানোর পরে পরে বলবো যে ঠিক আছে চলেন আমরা লিস্ট কম্বিনেশন শিখি। আপনাকে যদি সরাসরি লিস্ট কম্বিনেশন শিখাই ফেলি, আপনি হয়তো শিখে ফেলবেন, কিন্তু আপনি মূল যে বেসিক ফর লুপের যে ফাংশনটা সেটা কিন্তু শিখতে পারবেন না, তখন কিন্তু আপনার জন্য সমস্যা হবে। এই জন্য এখানেও প্রোগ্রামিং এর ব্যাপারেও কিন্তু কিছু শর্টকাট আছে, কিন্তু সেই শর্টকাট গুলো যদি আমি যদি এখনই আপনাকে বলে দিই, তাহলে হয়তো আপনি পার্টিকুলার প্রবলেমের জন্য পারবেন, কিন্তু অন্য কোনো প্রবলেম সলভ করতে গেলে আপনার জন্য সমস্যা হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝছি ভাই, ধন্যবাদ। ওকে, সো এনি মোর কোশ্চেনস ফ্রম এনিওয়ান? আর জাস্ট 2 মিনিট সময় আছে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনারা আমাকে যদি কনফার্ম করেন আজকে রাতে, তাহলে আপনারা চাইলে বলতে পারেন যে ঠিক আছে আমি করব। যেমন শফিকুল ইসলাম সজীব উনি কনফার্ম করছেন, আর কেউ কি আছেন যে কনফার্ম করতে চাচ্ছেন এখন? হ্যাঁ ভাই আমি করব ভাই, I can confirm now. নিয়ামুল, Fine. ওকে। ভাই কনফার্ম? কে রোহিত? জি ভাই। ভাইয়া আমিও কনফার্ম করছি। ভাই আমি যদি স্যাটারডেতে পেমেন্ট করি কোনো প্রবলেম আছে? কিসে? ভাই স্যাটারডে। না, প্রবলেম নাই, ওই দিন লাস্ট ডেট, তো ওই দিন আপনি দিন, সমস্যা নেই। আচ্ছা ভাই ওটা হলে ভালো হতো আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে 4 জন পেয়ে গেলাম। আর বাকিরা যদি আমাকে এখন না করলে যদি পরবর্তীতে কনফার্ম করতে চান করতে পারেন, পার্সোনালি করতে পারেন, আলাদা করে আমাকে কল করে কালকে আমাকে জানান, কোনো সমস্যা নেই, বা আমাকে ইনবক্স করতে পারেন, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। তাহলে যদি সব ঠিকঠাক থাকে, যদি আপনাদের পুরো সবকিছু যদি, হ্যাঁ লিটন কিছু বলছিলেন? জি ভাইয়া, আমারও ইচ্ছা আছে করার, হয়তো কালকের মধ্যে আপনাকে কনফার্ম করতে পারবো। কালকের মধ্যে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি ভাই, তো থ্যাংক ইউ সো মাচ যারা এখানের মধ্যে আছেন, যারা অনেকে আবার হয়তো শুরুতে চলে গেছিলেন বা নেটওয়ার্ক প্রবলেমের কারণে, বাট যারা এখন পর্যন্ত টিল নাও শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, থ্যাংক ইউ সো মাচ
for attending this orientation class. I hope you like that. And আগামী পরশুদিন 9:30টায় আরেকটা ক্লাস হবে, ডেমো ক্লাস। ওই ক্লাসটা মূলত থিওরি বেস ক্লাস। সো আগে আপনাদেরকে বলে দিই, পরে আবার বললেন না যে ভাই এটা কি ক্লাস হচ্ছে, শিখতে আসছি কোডিং, আপনি আমাকে দেখাচ্ছেন পিপিটি। সো এটা আপনাদের মনে হইতে পারে, ঠিক আছে? আপনাদেরকে একটু আগে থেকে বলে রাখি যে পরশুদিনের যে ক্লাসটা হবে ওই দিন আমি পাওয়ার পয়েন্ট স্লাইডের উপরে একটু গুরুত্ব দেব বেশি, কারণ ওখানে আর কি মানে থিওরির স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ব্যাপার, তো থিওরির কিছু ব্যাপার আছে, কিছু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা কিছু আরো অন্যান্য কিছু থিওরামের ব্যাপার আছে। সো ওগুলো সরাসরি আমি কোডিং এ না গিয়ে আগে একটু থিওরি শিখাই। তো ওই দিনের ক্লাসটা একটু থিওরি বেস হবে, তো এই দিয়ে কেউ কিছু মনে করবেন না, কারণ আমার মতে আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, তো আমি শুধুমাত্র মানে মেশিন লার্নিং না, আমি আরো কয়েক ধরনের কোর্স করাই, আপনারা হয়তো জানেন না। সেটা হচ্ছে যে আমি যেহেতু ইউএসএ ছিলাম, ইউএসএ যাওয়ার আগে আমি জিআরইর ক্লাস নিতাম, আমি আইএলটিএস এর ক্লাস নিতাম। সো আমি এখন দেশে আসার পরে বিভিন্ন জায়গায় মানে বিজি হয়ে গেছি, তো জিআরইর ক্লাস নিচ্ছি, আইএলটিএস এর একটা 1-2টা ব্যাচ শুরুর দিকে নিয়েছিলাম, এখন অবশ্য নিচ্ছি না, সামনে হয়তো আবার নিব। সো আমি ভেরিয়াস টাইপের কোর্স করাই। সো শিডিউল মানে মিলানো খুব ডিফিকাল্ট। তো মূলত যে কারণেই কথাটা বলা, যে দেখা যায় যে আমি চাই কি যে সরাসরি যে কোনো একটা প্রবলেমের মধ্যে যাওয়া যায়, আমি আপনাদেরকে নিয়ে করাতে পারি, কোডিং করাতে পারি, কোডিং হোক বা অন্য যে কোনো কিছু হোক, কিন্তু ওইটার বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি আপনি না বুঝেন তাহলে হয়তো ওই ব্যাপারটা আপনার জন্য গ্রাস করতে সমস্যা হবে। এই কারণে আমি সবকিছুরই অল্প কিছু হলো একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, থিওরিটিক্যাল নলেজ দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেকের কাছে হয়তো জিনিসটা অনেক পছন্দ নাও হইতে পারে, বাট আলটিমেটলি সেটা লাভবান হয় স্টুডেন্টরাই, আমার আসলে কোনো লাভ নাই। আই হোপ আমি বুঝাতে পারছি ব্যাপারটা। জি ভাইয়া, প্রত্যেকটা টপিকের আগে থিওরিটা কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে তখন প্র্যাকটিক্যালটা করতে আমাদের সুবিধা আমি হবে। ওই কাজটাই করি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আজকে আপাতত এখানের মধ্যে রাখি। আমার আবার 9:30-তে আরেকটা ক্লাস আছে। ও বাই দ্য ওয়ে, আজকে 9:30 যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে ইয়ার ক্লাস, কি বলে, ডেটা ভিজুয়ালাইজেশনের। সো আপনারা চাইলে করতে পারেন। কেউ কি ইন্টারেস্টেড? জি ভাইয়া, 9:30 তে ভাইয়া ইচ্ছে আছে আমার, আমি পারবো অ্যাটেন্ড করতে। আমার জাস্ট এই আর 15-20 মিনিট পরে 9:30টায় আরেকটা ক্লাস আছে। আমি একটা কাজ করি, ওই ক্লাসের লিঙ্কটা আমি 9:30-25 দিকে আপনাদের দিব না। জি ভাইয়া, দিয়ে দিন একটু। ভাইয়া এটার ভিডিওটা কি পরে করতে পারি? কোনটা? আজকে যে ক্লাসটা হবে আর কি, এখন যে ওরিয়েন্টেশন ক্লাস, সেই ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা পাবেন। না না ভাই এখন তো না, 9:30টার সময় যে ক্লাসটা হবে আর কি, ওটার কথা না, আই এম সরি, ওটা আসলে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে রাখি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।